যে মেথডস গুলো ছিল, ডিফারেন্ট মেথডস অ্যান্ড টাইপস গুলো ছিল, সেই বিষয়গুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যেমন তাদের মধ্যে বিশেষ করে ছিল আ ডেসক্রিপটিভ, হিস্টরিক্যাল, এক্সপেরিমেন্টাল এটসেট্রা, এই যে বিষয়গুলো ছিল এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এখন যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে আবার সম্পূর্ণ ক্লাসের সময়টা চলে যাবে। আমি একটু জাস্ট সংক্ষেপে বলে দিতে চাইছি। তো হ্যাঁ, অ্যা হ্যাঁ, বেসিক্যালি আমরা ডিফারেন্ট টাইপস অর মেথডস গুলো আলোচনা করেছিলাম গবেষণার। আ তো সেক্ষেত্রে ডেসক্রিপটিভ রিসার্চ এর কথা আমরা বলেছিলাম। অর্থাৎ ডেসক্রিপটিভ রিসার্চ টা কি? অর্থাৎ আমরা বলেছিলাম যে একটা বর্তমানে প্রচলিত বিভিন্ন ঘটনা সম্পর্কে একটা হিউজ পরিমাণে ডাটা কালেকশন বা তথ্য সংগ্রহ করা এবং তার ভিত্তিতে সেই ডেটা গুলোর ভিত্তিতে জেনারেলাইজেশন করা বা সেগুলোকে সামান্যীকরণ করা। শুধুমাত্র যে এই ডেসক্রিপটিভ রিসার্চটা শুধুমাত্র যে তথ্য অনুসন্ধানের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকে সেটা কিন্তু নয়। আ এই ডেসক্রিপটিভ রিসার্চটা হচ্ছে এমন একটা গবেষণা বা এমন এক ধরনের গবেষণা যার সাহায্যে কি করা হয়? না, বিভিন্ন নলেজ বা জ্ঞানগুলোর সঙ্গে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বা ইম্পোর্টেন্ট প্রিন্সিপলস গুলো আছে বা সেই সমস্ত গুরুত্বপূর্ণ নীতিগুলোকে বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী করা সম্ভব হয়। সেটা আমাদের বিভিন্ন রাজ্যভিত্তিক ক্ষেত্রে হতে পারে, দেশীয় কার্যক্ষেত্রে হতে পারে এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু কাজ করা বা কোনো সমস্যার সমাধান করা কিন্তু সম্ভবপর হয়ে থাকে। তো এর যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা আলোচনা করেছিলাম, যেমন কোনো ঘটনাকে তার বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরা, যেমন কোনো সোসিওলজিক্যাল অ্যাসপেক্টস অর বিজনেস অ্যাসপেক্টস এ আমরা এই ধরনের গবেষণার ব্যবহারটা কেমনভাবে করা হয় সে বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। ঠিক তার পাশাপাশি এর বিভিন্ন ভেরিয়েবলস বা চলক, অর্থাৎ আমরা সকলেই জানি যে একটা গবেষণা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ভেরিয়েবলস এর গুরুত্ব কতখানি। তো এখানে চলকের ভূমিকাটাও সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে অ্যাম এখানে কোনো কন্ট্রোল থাকে না। অর্থাৎ যিনি গবেষক থাকেন তিনি ভেরিয়েবলস গুলোর উপর নির্দিষ্টভাবে কোনো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল রাখেন না বা কন্ট্রোল থাকে না। শুধুমাত্র তিনি ডেসক্রাইব করেন বা বর্ণনা দেন যে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কেমনভাবে ঘটেছিল এটসেট্রা। অর্থাৎ তাকে শুধু নির্দিষ্টভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়। এই বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা এই যে ডিফারেন্ট স্টেপস গুলো ছিল, সেই স্টেপস গুলো আলোচনা করেছিলাম। যেমন দ্যা স্টেপস অফ ডেসক্রিপটিভ রিসার্চ are selection of the problem. Firstly, selection of the problem. Secondly, statement of the problem and formulation. আমরা ১ম এ বললাম সিলেকশন অফ দ্যা প্রবলেম বা সমস্যা নির্বাচন করা। একটা নির্দিষ্ট সমস্যাকে অবশ্যই থাকতে হবে। তারপর সমস্যা ব্যক্ত করা বা প্রকল্প গঠন করা বা সেটাকে আমরা বলে থাকি স্টেটমেন্ট অফ দ্যা প্রবলেম অ্যান্ড ফর্মুলেশন অফ হাইপোথিসিস, if any hypothesis, আম সেটা আমরা করব। ৩য় স্টেপ কি থাকবে? না, আইডেন্টিফিকেশন অফ ডাটা বা এখানে তথ্য সংগ্রহ করার একটা বিষয় থাকবে। চতুর্থত বলেছিলাম যে সিলেকশন অফ ডেভেলপমেন্ট অফ ডাটা গ্যাদারিং টুলস বা তথ্য সংগ্রহের এক নির্দিষ্ট কৌশল বা টেকনিকস নির্বাচন করার কথা। তার সঙ্গে সেই সেটাকে নতুনভাবে প্রস্তুত করা বা প্রিপেয়ার করার একটা বিষয়। অর্থাৎ যে ডেটাগুলো থাকবে সেগুলো ডাটাগুলোকে গ্যাদার করতে হবে। তার জন্য একটা নির্দিষ্টভাবে আ ডেভেলপ করতে হবে সেই টুলস গুলোকে, টেকনিকস গুলোকে এটসেট্রা। তো আর পঞ্চমত ভাবে ৫ম স্টেপ হিসেবে সিলেকশন অফ দ্যা স্যাম্পল, অর্থাৎ স্যাম্পল আমরা সকলেই জানি যে এক নির্দিষ্ট নমুনা দল নির্বাচন করতে হবে। অ্যা 6লি কালেকশন অফ ডাটা বা তথ্য সংগ্রহ। তারপরে সেটাকে এনালাইসিস করতে হবে, ইন্টারপ্রিটেশন করতে হবে। অর্থাৎ যে ডেটা গুলো আমরা নেব সেটাকে ইন্টারপ্রিট করতে হবে বা সংগৃহীত তথ্যগুলো ব্যাখ্যা করতে হবে এবং মন্তব্য করতে হবে। অ্যান্ড লাস্টলি রাইটিং দ্যা রিসার্চ রিপোর্ট বা সেই সে একটা নির্দিষ্ট আকারে রিপোর্টটাকে লিখতে হবে বা বর্ণনা করতে হবে। This is all about descriptive research. এই descriptive research এর বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমরা সেটাও আলোচনা করেছিলাম। অর্থাৎ types of descriptive research. These are survey types of research, interrelated studies and developmental studies. Um, these are the types of descriptive research বা এগুলো আমরা descriptive রিসার্চ এর টাইপস হিসেবে জেনে থাকি। তাহলে এইগুলো ছিল ডেসক্রিপটিভ রিসার্চ এর বিভিন্ন বিষয়বস্তু, যেগুলো মূল আলোচনার বিষয়বস্তু হিসাবে আলোচিত হয়েছিল পূর্বের ক্লাসে। ঠিক এর পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম আ হিস্ট্রিক্যাল আ পার্সপেক্টিভস অফ রিসার্চ বা হিস্ট্রিক্যাল রিসার্চ। আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, জাস্ট আ সেকেন্ড।
আরেকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম। সেই বিষয়টা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ তো এর আগে আমরা আলোচনা করেছি। না, আগের ক্লাসে এক্সপেরিমেন্টালটা হয়েছিল। কেউ একটু আমাকে রেসপন্স করে বলো একটু নোট নোট ডাউন করা আছে নাকি আমাকে একটু বলো তো? হ্যাঁ, স্যার আগেরকার ক্লাসে এক্সপেরিমেন্টাল হিস্টোরিক্যাল অবধি হয়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। এক্সপেরিমেন্টালটাও সেই একই ধরনের বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর নির্ভর করে গড়ে উঠছে সেটা আমরা বলি। দাঁড়াও ফোন আসছে ১ মিনিট। হ্যাঁ, যে দুটো বিষয় বাকি ছিল সেই বিষয় দুটো বললাম যে এক্সপেরিমেন্টাল টা আলোচনা হয়েছিল আর তার সঙ্গে, সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল আ উম কি বললাম? না ওই আমাদের হিস্টরিক্যাল রিসার্চ। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ সায়েন্টিফিক ইনকোয়ারি র মতোই একটা নির্দিষ্ট সুপরিকল্পিত অর্থাৎ প্রি প্ল্যান্ড রিসার্চ টেকনিক। আ এটার আমরা বিশেষভাবে সংজ্ঞায়ন করেছিলাম না এটা একটা খুব সতর্কতামূলক একটা গবেষণা পদ্ধতি অর্থাৎ খুব সতর্কতার সঙ্গে নির্দিষ্ট শর্ত পালনের মধ্য দিয়ে এই গবেষণা কার্যটা করা হয় বা গবেষণা কার্যটাকে সম্পাদন করার চেষ্টা করা হয় এবং সমস্যার মধ্যে দিয়ে কি ফল পাওয়া যায় বা পরবর্তীতে কি ঘটতে পারে এটসেট্রা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এক্সপেরিমেন্ট বেসড রিসার্চ টেকনিক। ঠিক আছে? তোমরা যদি ডেফিনিশন গুলো ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ একটা নির্দিষ্ট কন্ট্রোলড এনভায়রনমেন্ট থাকবে বা কন্ট্রোলড কন্ডিশন থাকবে। সেই কন্ট্রোল কন্ডিশন কে সামনে রেখে এই এক্সপেরিমেন্টাল আ রিসার্চ টা করা হয়ে থাকে। যার মধ্যে বিভিন্ন ধরনের চলের নিয়ন্ত্রণ রাখা হবে, কন্ট্রোলিং দ্যা ভেরিয়েবলস থাকবে, পুনরাবৃত্তিমূলক ব্যবস্থা থাকবে বা রিপিটেশন থাকবে, নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি থাকবে এবং নির্ভুলতা বা অ্যাকুরেসি টা কিন্তু যথোচিত পরিমাণে কিন্তু থাকবে। ঠিক একইভাবে এর বিভিন্ন স্তরের কথা আমরা আলোচনা করেছিলাম। স্তরগুলো একই রকম প্রায় যেমন সিলেক্টিং অ্যান্ড ডিফাইনিং দ্যা প্রবলেম, হাইপোথিসিস গঠন বা স্টেটিং দ্যা হাইপোথিসিস ঠিক তার পাশাপাশি পরীক্ষণমূলক নকশা গঠন করা বা কনস্ট্রাক্টিং দ্যা এক্সপেরিমেন্টাল ডিজাইন চতুর্থতভাবে রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অর্থাৎ আমরা সকলেই জানি যেকোনো গবেষণার ক্ষেত্রে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি অত্যন্ত প্রয়োজনীয়। তাই তথ্য সংগ্রহ যখন আমরা করতে যাব তার জন্য নির্ভুলতা থাকবে এবং যথার্থতা যাতে থাকে এইটা তার চতুর্থ স্টেপে থাকবে। তারপর আছে পরিসংখ্যান কৌশলের ব্যবহার অর্থাৎ ইউস অফ রাইট স্ট্যাটিস্টিক্যাল টেকনিকস অ্যান্ড লাস্টলি সিক্সথলি আমরা বলব প্রিপেয়ারিং এ রিপোর্ট অর্থাৎ যে বিবরণী বা যে রিপোর্টটা তৈরি করার কথা, সেই রিপোর্ট তৈরি করার বিভিন্ন বিষয়। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ এর এক্সপেরিমেন্টাল ডিজাইন ও রয়েছে। এক্সপেরিমেন্টাল ডিজাইন এর মধ্য দিয়েও কিন্তু আমরা বিভিন্নভাবে বিষয়বস্তুগুলোকে আলোচনা বা আলোকপাত করতে পারি। তো এইটা ছিল একটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ। আরেকটা বিষয় আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ঐতিহাসিক গবেষণা বা হিস্টরিক্যাল রিসার্চ। অর্থাৎ অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান প্রজন্মে ইতিহাসের গুরুত্বটা কতটা? ইতিহাসের প্রয়োজনীয়তা কতটা? তো আ ইতিহাসের প্রয়োজনীয়তা কোন জায়গায় রয়েছে? না ইতিহাসের মধ্য দিয়ে আমরা কি করতে পারি না অতীতের ঘটনা বা অতীতের যে সমস্ত বিষয়গুলি ঘটে গেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। তো শুধুমাত্র ঘটনাগুলোকে জানলেই তো আমাদের কাজ হবে না। তো ওই অতীতের ঘটনা বল এ ঘটা ঘটনাবলীকে জানার পর বিচার বিশ্লেষণ করা, বিশ্লেষণ করার পরবর্তীতেই এটা আমাদের বর্তমান দিনে কতটা প্রযোজ্য এবং তার পরিপ্রেক্ষিতে নতুন রূপ বা নতুন রূপে প্রতিফলন কিভাবে নিয়ে আসা যায়, এই সমস্ত বিষয়গুলো ঐতিহাসিক গবেষণার মধ্য দিয়ে কিন্তু করা হয়ে থাকে। তো ঐতিহাসিক গবেষণা সাধারণভাবে বিভিন্ন দিক থেকে অর্থাৎ অতীতকালের যে সমস্ত হিস্ট্রি রয়েছে, লিটারেচার রয়েছে, ভাষাতত্ত্ব, কালচার বা সংস্কৃতি, যুদ্ধ-বিগ্রহ, স্থাপত্য এটসেট্রা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঐতিহাসিক গবেষণা আলোচনা করা হয়ে থাকে। আমরা বিস্তারিত বিশদভাবে বিভিন্ন উদাহরণের সাহায্যে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। এর বেসিক কয়েকটা ক্যারেক্টারিস্টিকস রয়েছে। যেমন যে বিষয়গুলো কালভেদে ঘটে গেছে সেই বিষয়গুলো সম্পর্কে নির্দিষ্ট কার্যকারণ সম্পর্কটা ব্যাখ্যা করা। ঠিক তার পাশাপাশি যে তথ্যগুলো অর্থাৎ যে তথ্যগুলো আমরা পাচ্ছি
সে তথ্যগুলো অর্থাৎ তথ্যগুলো যে সঠিক না ভুল সেটা তো আমরা তো ডাইরেক্টলি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ যে তথ্যগুলো আমরা নেব সেটা কতটা নির্ভুল হবে এবং কতটা ভেরিয়েবলটা কতটা যথার্থ হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা যথোচিত উম ধারণা রাখা এবং তে তে যে এই যে আমরা ঐতিহাসিক গবেষণা উম বিষয়টা করছি কোন উৎস থেকে আমরা ডেটা গুলো নেব অর্থাৎ প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স এই বিষয়গুলো সম্পর্কে জানা। তো এই সার্বিক বিষয়গুলো জানার মধ্য দিয়ে আমরা ঐতিহাসিক গবেষণার ঐতিহাসিক গবেষণার যে বিভিন্ন বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? এই ঐতিহাসিক গবেষণা বা হিস্টরিক্যাল রিসার্চ বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে। অটোবায়োগ্রাফি বেসড রিসার্চ, তারপর লিগ্যাল রিসার্চ, স্টাডিং দ্য হিস্ট্রি অফ আইডিয়াস বা হিস্ট্রি অফ কালচারাল ইনস্টিটিউট এই সমস্ত বিষয়গুলো আমাদের শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে বা ক্লাসিফিকেশন এর আন্ডারে হয়ে থাকে ঐতিহাসিক গবেষণার ক্ষেত্র হিসাবে। ঠিক আছে? তো এই বেসিক বিষয়গুলো আমাদের আগের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আ স্যার এই এরপর আমরা শ্রেণীবিভাগটা আরেকবার বলবেন? হিস্টরিক্যাল রিসার্চ এ? হ্যাঁ, অবশ্যই বলব। আ ঐতিহাসিক গবেষণার মধ্যে কয়েকটা শ্রেণীবিভাগ বিশেষভাবে আলোচনা করা হয়ে থাকে। তার মধ্যে মূল ৪ টি ভাগ রয়েছে। ১ম টা হচ্ছে অটোবায়োগ্রাফি বেসড রিসার্চ বা আত্মজীবনীমূলক গবেষণা। 2nd টাইপ ইস লিগ্যাল রিসার্চ বা রীতিবদ্ধ গবেষণা। বাংলায় যেটাকে বলা হচ্ছে রীতিবদ্ধ গবেষণা। ৩য়ত ভাবে বলা হচ্ছে যে স্টাডিং দ্য হিস্ট্রি অফ আইডিয়াস। এগুলো লিখে নিতে পারো তোমরা পরবর্তীতে কাজে লাগতে পারে। স্টাডিং দ্য হিস্ট্রি অফ আইডিয়াস যাদের লেখা নেই অবশ্যই। আ এটার বাংলা হচ্ছে চিন্তা ভাবনার ইতিহাসের উপর গবেষণা, চিন্তা ভাবনার ইতিহাসের উপর গবেষণা। আর লাস্ট বাট নট লিস্ট হিস্ট্রি অফ কালচারাল ইনস্টিটিউট যেমন এর বাংলা অর্থ হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ইতিহাস। যেমন আমরা যদি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন আমরা যদি বলে থাকি যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গবেষণা বা আমাদের ধর্মতলায় যেটা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা এসপ্ল্যানেড যেটা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটা সম্পর্কিত গবেষণা। এই সমস্ত বিষয়গুলো এই হিস্ট্রি অফ কালচারাল ইনস্টিটিউট হিসেবেও বিবেচিত হতে পারে। তাহলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম পূর্বের বিষয়বস্তু সমূহ। আজকে আমরা ২ টো বিষয় আলোচনা করব বললাম। সেগুলো ডাইরেক্টলি শুরু করছি। জাস্ট ২ টো বিষয় কি বললাম? না কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ। Quantitative research and qualitative research. Have any idea what is quantitative and qualitative? তোমরা যারা আছো কারো কোনো ধারণা আছে এই বিষয়গুলো নিয়ে? একটু আমি রেসপন্স চাইবো তোমাদের কাছ থেকে। স্যার কোয়ান্টিটি মানে তো পরিমাপ করা যায় যেটা। আর কোয়ালিটি মানে যেটার কোয়ান্টিটি মানে কোয়ালিটি মানে? মানে এটার কোয়ালিটি মানে এটার কোয়ালিটি ভালো বা গুণগত মান যেটা। ভেরি গুড গুণগত মান। আর কেউ কিছু বলবে? বেশ ঠিক আছে। এর বাংলা অর্থের দিক থেকে এগুলো সম্পূর্ণরূপে ঠিক আছে যে পরিমাণগত বলতে পরিমাণগত বা সংখ্যাগত দিক যেটা বললে দ্যাট ইস কোয়ান্টিটেটিভ রিসার্চ বা পরিমাণগত গবেষণা যেটাকে আমরা বলে থাকি। আরেকটা বলা হলো কোয়ালিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণা। এই দুটো বিষয় যদি আমরা রিসার্চ বা গবেষণার আঙ্গিকে দেখি, গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের একটু বিস্তারিতভাবে এ এর বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন রয়েছে। যখন আমরা পরিমাণগত ভালোভাবে মন দিয়ে শোনো, যদি কোনো রা এ কোনো জায়গাতে যদি সমস্যা হয় আমাকে সঙ্গে, সঙ্গে বলবে। আমি বলে দেব, বুঝিয়ে দেব। কোনো সমস্যা নেই। প পরিমাণগত দৃষ্টিভঙ্গি বা quantitative approach that means কি পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার। পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার। এখানে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার কোন দিকে, কিভাবে এবং
কেমনতর উপায় হয়ে থাকে সেই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। অর্থাৎ কোনো কিছু যখন আমরা ব্যাখ্যা করতে যাব, কোনো কিছুকে যখন আমরা elaboration বা ব্যাখ্যা করতে যাব, বা কোনো কিছুর যখন আমরা ভবিষ্যৎবাণী করতে যাব, বা কোনো কিছু যখন আমরা controlled way তে নিয়ে আসার চেষ্টা করব বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, অর্থাৎ অবশ্যই সেই তথ্যগুলো, ঠিক আছে? যখন আমরা তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে, ডাটা অ্যানালিসিস এর ক্ষেত্রে যখন কোনো কিছু ব্যাখ্যা করতে যাব, ভবিষ্যৎবাণী করতে যাব, বা ওই যে ডেটাগুলো থাকবে ডেটা অ্যানালিসিস এর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রণ করতে যাব, সেই সময়ে যে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারটা হয়, সেটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ বা পরিমাণগত গবেষণা। ঠিক আছে? অর্থাৎ এই আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের গবেষণায় পরিমাণগত পরিমাপক ব্যবহার করা হয়। পরিমাণগত পরিমাপক ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোয়ান্টিটেটিভ স্কেলটা আমাদের এখানে কিন্তু ব্যবহার করা হয়। কোয়ান্টিটেটিভ স্কেল, এই স্কেলটা কিন্তু আমাদের এখানে এই গবেষণার ক্ষেত্রে ইউজ করা হয়। অর্থাৎ এখানে যে প্রশ্নের উত্তরটা থাকে, সেই প্রশ্নের উত্তরটা থাকে পূর্ব নির্ধারিত। অর্থাৎ আগে থেকে আমাদের যে উত্তরটা, সেই উত্তরটা কিন্তু পূর্বে বা আগে থেকেই আমাদের নির্ধারণ করা হয়ে থাকে। এবং উত্তরদাতা যারা থাকেন, অর্থাৎ যারা এই প্রশ্নের উত্তরগুলো দেন, তারা থাকে সংখ্যায় অনেকজন। তারা থাকে সংখ্যায় অনেকজন। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা বেসিক ওয়েতে চেষ্টা করি, আমরা বুঝবো যে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার কোন ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার? না তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার। সেটা কিভাবে হবে? না কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ কোনো ডাটা অ্যানালিসিস এর ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে হতে পারে, সেটা ভবিষ্যৎবাণীকরণের ক্ষেত্রে হতে পারে, নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার, দ্যাট ইস কোয়ান্টিটেটিভ রিসার্চ। ঠিক আছে? তো এই ধরনের রিসার্চটাকে যদি আমরা আরো কতকগুলো নির্দিষ্ট দিকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এর বেসিক রূপটা আমরা জেনে নেব। তো ফার্স্ট অফ অল we have to know that what is quantitative research. You may note it down. তোমরা সংজ্ঞাটা সকলে লিখে নিতে পারো, বা আমি বলে দিচ্ছি, তোমরা যদি শুনে বুঝে নিতে চাও, বুঝে নিতে পারো। সেটা কোনো সমস্যা নেই। যদি যারা লিখে নিতে চাও, লিখে নিতে পারো। সেটাতে কোনো সমস্যা নেই। অ্যা অধ্যাপক ক্রেসওয়েল একটা উক্তি করেছিলেন যে এই কোয়ান্টিটিভ রিসার্চ সম্পর্কে। তার অভিমত কি? না তিনি বলেছিলেন যে কোয়ান্টিটিভ রিসার্চ ইস a means for testing objectivity of theory by examining the relationship among variables. ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। কোয়ান্টিটেটিভ রিসার্চ ইস a means for testing objectivity. অবজেক্টিভিটি মানে কি কেউ বলতে পারবে? হোয়াট ইস অবজেক্টিভিটি? বাংলা মানে এটাই বলো। এইটার আমি বিস্তারিত বিষয়গত ভাবে জানতে চাইব না এখন। বিষয়গত অবজেক্টিভিটি এখানে বিষয়গত কথাটা ইউজ হয় না। এখানে যে কথাটা ইউজ হয় বা যে শব্দটা ইউজ হয়, হ্যাঁ বলো? বস্তুগত বস্তুগত স্যার? আ বস্তুগত তুমি বলতে পারো, কিন্তু বস্তুগত শব্দটা ঠিক এখানে ইউজ হয় না। এখানে যে শব্দটা ইউজ হয় সেই শব্দটা হচ্ছে নৈর্ব্যক্তিক। অর্থাৎ না ব্যক্তিক, যে ব্যক্তির কোনো ভূমিকা যেখানে থাকে না, সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিক। এখানে যে শব্দটা বিষয়গত বা বিষয়বস্তুগত, এই শব্দটা একদম আম শব্দার্থগত দিক থেকে হতে পারে। কিন্তু এখানে যে টার্মটা ইউজ হয় সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক। ঠিক আছে? তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ ইস a means ফর টেস্টিং অবজেক্টিভিটি, অর্থাৎ আ আমাদের নৈর্ব্যক্তিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে টেস্ট বা আ টেস্ট করা বা অভিক্ষা বা পরীক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। দ্যা রিলেশনশিপ অ্যামং ভেরিয়েবলস, অর্থাৎ যে চলকগুলোর মধ্যে যে সম্পর্ক আছে। আমরা পরবর্তীতে আসছি বিষয়টা নিয়ে আলোচনায়। তারপরে কি বলা হচ্ছে না, দিস ভেরিয়েবলস ইস টার্ন ক্যান বি মেজার্ড typically on instruments so that numbered data can be analyzed using statistical procedure. দিস ইজ দ্য ভেরি ইম্পোর্টেন্ট লাইন। সকলে শোনো। লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে? দিস ভেরিয়েবলস ইজ টার্ন ক্যান বি মেজার্ড টিপিক্যালি অন ইনস্ট্রুমেন্ট, so the numbered data can be analyzed using
স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর, অর্থাৎ এটাকে যদি আমরা একটা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি যে বিষয়টা কি? এখানে কি বলা হচ্ছে? না, পরিমাণগত গবেষণার উদ্দেশ্য হলো চলকগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে চলকগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে, অর্থাৎ যে চলকগুলো আমাদের গবেষণার মধ্যে থাকবে, সেগুলোর মধ্যে সম্পর্ক, অর্থাৎ একে অপরের রিলেশনশিপ এর মধ্যে, অর্থাৎ যে চলকগুলো আমাদের ইউজ হচ্ছে গবেষণার মধ্যে, সেই চলকগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে নৈর্ব্যক্তিক উপায়ে তত্ত্বকে প্রমাণ করা চলকগুলি, অর্থাৎ নৈর্ব্যক্তিক উপায়ে, অর্থাৎ এখানে ব্যক্তি বিশেষের বিশেষ কোনো ভূমিকা থাকবে না। যেখানে কি করা হবে? প্রমাণ করা চলকগুলি এমন কৌশলের সাহায্যে পরিমাপ করা হয়, ব্যক্তির কোনো ভূমিকা থাকছে না যেহেতু এখানে, তাহলে সেই কৌশলের সাহায্যে সেই চলকগুলিকে এমন কৌশলের সাহায্যে, এমন টেকনিকস এখানে ইউজ করা হচ্ছে যাতে ওই চলকগুলোকে সংখ্যার দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে? এই চলকগুলোকে আমরা ব্যক্তি বিশেষের কোনো ভূমিকায়ন এখানে যেহেতু থাকছে না, সেহেতু এখানে সেইগুলোকে কি করা হচ্ছে? না, সেইগুলোকে বিভিন্ন কৌশলের সাহায্যে বা এমন একটা নির্দিষ্ট কৌশলের সাহায্যে পরিমাপ করা হচ্ছে যে যেখান থেকে সেগুলোকে সংখ্যার দ্বারা প্রকাশ করা সম্ভব হচ্ছে। সংখ্যার দ্বারা ওই চলকগুলোকে আমরা প্রকাশ করতে পারছি এই কোয়ান্টিটেটিভ রিসার্চ এর মধ্য দিয়ে। আবার কি বলা হচ্ছে? না, যাতে করে ওই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় এবং পরিসংখ্যান শাস্ত্রের প্রয়োগ করা সম্ভব হয়। অর্থাৎ যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ভিউ রয়েছে বা স্ট্যাটিস্টিক্যাল যে পার্ট রয়েছে, সেইগুলোতেও যাতে আমরা খুব সহজেই কি করতে পারি? না, খুব সহজেই যাতে আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি, সেই দিকটাকেও এখানে কিন্তু সমানভাবে দেখা হচ্ছে। এটাকে আমরা বিস্তারিতভাবে ইলাবোরেট করব, ইলাবোরেশন এ আসবো। ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন আলোচনা হবে তোমাদের সম্পূর্ণ ধারণার সৃষ্টি হবে। তো এখানে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ধরনের গবেষণায়, অর্থাৎ আমাদের এই পরিমাণগত গবেষণাতে বিভিন্ন ধরনের কোরিলেশন বা সহসম্পর্ক, সার্ভে বা তুলনামূলক পদ্ধতি বা পোস্ট ফ্যাক্টো পদ্ধতি বা কোয়াসি এক্সপেরিমেন্টাল এটসেট্রা, এই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, কারণ এইগুলো তোমাদের প্রশ্ন হিসাবে দিতেও পারে। তোমরা এগুলো লিখে নিতে পারো যে এই ধরনের গবেষণার ক্ষেত্রে, অর্থাৎ ইন দ্য টার্ম অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ, কি হয় না, বিভিন্ন ধরনের কোরিলেশন বা সহসম্পর্ক বা সার্ভে বা তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ যে মেথডস গুলো আছে, এক্স পোস্ট ফ্যাক্টো মেথড অ্যান্ড কোয়াসি এক্সপেরিমেন্টাল মেথড, এই টার্ম গুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এবার কোয়ালিটেটিভ রিসার্চ আমরা আলোচনা করলাম যে পরিমাণগত গবেষণার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করলাম যে নৈর্ব্যক্তিক উপায়ে হবে। এখানে কোনো ব্যক্তি বিশেষের ভূমিকা থাকবে না এবং চলকগুলোকে কি হয় না, বিভিন্ন কৌশলের সাহায্যে কি করা হয়? পরিমাপ করা হয় এবং সেগুলোকে সংখ্যার দ্বারা প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন কৌশলে পরিমাপ করা হচ্ছে চলকগুলোকে এবং সেগুলোকে সংখ্যায় প্রকাশ করা হয় এবং যাতে করে পরবর্তীতে সেগুলোকে পরিসংখ্যান শাস্ত্রে বা স্ট্যাটিস্টিকস এ যাতে ব্যবহার করা যায়, বা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর এ যাতে নিয়ে আসা যায়, সেই দিকটা এখানে কিন্তু আলোচনা করা হচ্ছে। তো বেসিক কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি এই কোয়ান্টিটেটিভ রিসার্চ এর বেসিক কয়েকটা যে ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এর বিষয়বস্তু বা এর যে বিষয়ের বক্তব্য, সেই বক্তব্যগুলো খুব সহজেই আমরা অনুধাবন করতে পারবো। ঠিক আছে? তো ১ম যে বিষয়টা হচ্ছে না, পূর্ব পরিকল্পিত একটিমাত্র বিষয়ের উপর অধ্যয়ন করা হচ্ছে। অর্থাৎ আমাদের প্রি প্ল্যান্ড একটা বিষয় থাকবে, সাবজেক্ট থাকবে, সেই বিষয়টার উপর স্টাডি করা হয়। সেই বিষয়টার উপর স্টাডি করা হচ্ছে কি? কোয়ান্টিটেটিভ রিসার্চ এ। অর্থাৎ পরিমাণগত গবেষণার ক্ষেত্রে বা পরিমাণগত পদ্ধতিতে বা পরিমাণগত দৃষ্টিভঙ্গিতে একটাই বক্তব্য থাকবে, একটাই অ্যাপ্রোচ থাকবে। সেটা হবে প্রি প্ল্যান্ড বা পূর্ব পরিকল্পিত নির্দিষ্ট একটা মাত্র বিষয় থাকবে বা একটা মাত্র সাবজেক্ট ম্যাটার থাকবে। সেই সাবজেক্ট ম্যাটার এর উপর কি হবে? স্টাডিটা করা হবে বা অধ্যয়নটা করা হবে। স্টাডি মিনস দ্য রিসার্চ প্রসিডিউর। ক্লিয়ার? Is there any problem?
আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো কারোর সমস্যা থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ইয়েস অর নো? প্লিজ রেসপন্ড। না স্যার, প্রবলেম নেই। কোন সমস্যা থাকে আমাকে বলবে। বেশ। তাহলে এটা ছিল ১ম দিক বা ১ম বৈশিষ্ট্যসূচক বিষয়। যেমন এখানে একটা মাত্র নির্দিষ্ট বক্তব্যকে বা বিষয়কে এখানে আলোকপাত করা হচ্ছে, যেটা থাকবে প্রি প্ল্যান্ড বা পূর্ব পরিকল্পিত একটি মাত্র বিষয় থাকবে, যার উপর নির্দিষ্টভাবে স্টাডি করা হবে বা অধ্যয়ন করা হবে। ঠিক আছে? এটা ছিল ১ম দিক। ২য় দিক কি? সম্পূর্ণরূপে সায়েন্টিফিক মেথডস এর মধ্য দিয়ে এই এবং সায়েন্টিফিক ওয়েতে জ্ঞান অর্জনের মধ্য দিয়েই কিন্তু এই গবেষণা কার্যটা পরিচালিত হয়ে থাকে। আমরা একটু আগে বললাম না, হোয়াট ইস অবজেক্টিভিটি, হোয়াট ইস অবজেক্টিভিটি, হোয়াট ইস অবজেক্টিভিটি, এই অবজেক্টিভিটি বিষয়টা কি? যেটাকে আমরা বললাম নৈর্ব্যক্তিক, অর্থাৎ বিজ্ঞানের কোনো ভূমিকা, এই সরি, ব্যক্তির কোনো ভূমিকা যেখানে থাকে না। অর্থাৎ ব্যক্তি বিশেষের ভূমিকাটা যেখানে এম গ্রহণ করা হয় না। তাহলে এখানে বিশেষ করে কি করা হয়? না, এখানে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনটাকে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। কিসে? না, এই কোয়ান্টিটেটিভ রিসার্চ। এই কোয়ান্টিটেটিভ রিসার্চ বা পরিমাণগত গবেষণার ক্ষেত্রে এই বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনটাকে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। এই গুরুত্ব দেওয়ার কারণে না, এই পদ্ধতিটা নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভিটিটা এর মধ্যে বজায় থাকে বা এটা অবজেক্টিভ। ঠিক আছে? বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে এই কোয়ান্টিটেটিভ রিসার্চটা প্রতীক হওয়ার কারণে এই পদ্ধতিটা, অর্থাৎ এই পরিমাণগত গবেষণা পদ্ধতি নৈর্ব্যক্তিক হয়ে থাকে। এটা ছিল ২য় পয়েন্টের বৈশিষ্ট্য। ঠিক আছে? ৩য় পয়েন্টে আসি। ৩য় পয়েন্টে কি বলা হচ্ছে? এখানে গবেষকের ভূমিকা থাকে সম্পূর্ণ বাইরে থেকে কাজ করার। অর্থাৎ তিনি উম এখানে সম্পূর্ণরূপে কাজ করবেন বাইরে থেকে। অর্থাৎ ১ম ভূমিকাটা এখানে উম থাকে না। তো এখানে কি হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চ এ গবেষক যেহেতু বাইরে থেকে কাজ করে থাকেন, তার যে প্রভাবটা গবেষণার ক্ষেত্রে, তার প্রভাবটা একটা লিমিটেড ওয়েতে থাকে, তার প্রভাবটা কিন্তু ন্যূনতম হয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখো। কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ এ গবেষক বাইরে থেকে কাজ করে থাকেন। সেই কাজ করে থাকার কারণে তার প্রভাবটা কিন্তু একটা লিমিটেড ওয়েতে থাকে, বা তার যে প্রভাবটা থাকে সেই প্রভাবটা কিন্তু একটা নির্দিষ্ট ন্যূনতমভাবে লক্ষ্য করা যায়, বা তার প্রভাবটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেড ওয়েতে কিন্তু থাকে। দিস ইস দ্য থার্ড থিং। ৩য় পয়েন্টের বৈশিষ্ট্য আলোচনা করলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিরা একটু রেসপন্স করবে। হ্যাঁ, স্যার। ওকে। এই পদ্ধতিটা একটা সায়েন্টিফিক এবং ব্যক্তি নিরপেক্ষ পদ্ধতি। ব্যক্তি নিরপেক্ষ অর্থাৎ কি? এখানে একটা নিউট্রাল ওয়েতে এই গবেষণা পদ্ধতিটা করা হয়ে থাকে। আমরা সকলেই জানলাম যে এখানে বিজ্ঞানের ভূমিকা রয়েছে। তাই এটা সায়েন্টিফিক প্রসেস অর প্রসিডিউর অফ রিসার্চ এর মধ্যে এটাকে আমরা রিসার্চ মেথড এর মধ্যে আমরা এটাকে নিয়ে এসেছি। বা জেনেছি যে সায়েন্টিফিক রিসার্চ মেথড, সেহেতু এটাকে আমরা বিজ্ঞান ভিত্তিক বলে থাকি। আর ব্যক্তি বিশেষের ডাইরেক্ট কোনো ভূমিকা থাকে না। তিনি বাইরে থেকে কাজ করে থাকেন। এইটা আমরা এর আগে জানলাম। তাই আমরা বলব এটা একটা ব্যক্তি নিরপেক্ষ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটা ছিল নেক্সট পয়েন্টের বৈশিষ্ট্য। পরবর্তী পয়েন্টে আসছি। পরবর্তী হচ্ছে এখানে নিউমেরিক্যাল আ বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সংখ্যার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। স্যার ভয়েসটা ব্রেক করছে। গুণ গবেষণা কে শোনা যাচ্ছে দেখো? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার শোনা এবার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে বললাম কি, আ সংখ্যার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। আমরা যখন গুণগত স্যার আলোচনা করব, 5th পয়েন্টটা গুণগত আরেকবার দেখবে বলুন, শুনতে অন্যান্যভাবে। পাইনি। আচ্ছা, ৫ম পয়েন্টে আমরা আলোচনা করলাম যে এটা একটা বিজ্ঞান ভিত্তিক এবং ব্যক্তি নিরপেক্ষ পদ্ধতি। বিজ্ঞান ভিত্তিক মানে এটা আমরা আগেই আলোচনা করলাম
যে এটা সম্পূর্ণরূপে একটা সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক ওয়েতে এই ধরনের গবেষণা পদ্ধতিটা আলোচনা করা হয়ে থাকে। ঠিক তার পাশাপাশি এখানে কি বলা হচ্ছে? না ব্যক্তি নিরপেক্ষ। ব্যক্তি নিরপেক্ষ পদ্ধতি। অর্থাৎ গবেষক এখানে কি করেন? বাইরে থেকে কাজ করে থাকেন। অর্থাৎ ডাইরেক্টলি তার কোনো আ এখানে তিনি কাজ ডাইরেক্টলি তিনি এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না। তাই গবেষক বাইরে থেকে কাজ করে তার যে প্রভাবটা ন্যূনতম হয় যেটা আমরা এর আগে আলোচনা করলাম, ঠিক সেই বিষয়টাই এখানে তার ব্যক্তির ভূমিকাটা থাকে সম্পূর্ণ নিরপেক্ষ বা নিউট্রাল। এইটা ছিল ওই ৫ম পয়েন্টের বৈশিষ্ট্য। ৬ষ্ঠ পয়েন্টে কিচ্ছু নেই। আমরা যেটা বললাম যে সংখ্যার উপর কারণ যেহেতু এটা পরিসংখ্যানগত বা পরিমাণগত গবেষণা, সেহেতু এখানে সংখ্যার উপর বা নিউমেরিক বিষয়ের উপর বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বটা কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? এইটা ছিল সংখ্যার উপর গুরুত্ব ৬ষ্ঠ পয়েন্টের এটা হচ্ছে বৈশিষ্ট্য। ৭ম পয়েন্টে কি আসছে কি বলছে? ৭ম পয়েন্টে বলা হচ্ছে নির্দিষ্ট কতকগুলি চলককে অধ্যয়ন করা হয়। অর্থাৎ অ্যা লিমিটেড কয়েকটা সিলেক্টেড ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবল গুলোর উপর স্টাডিটা করা হচ্ছে। লিমিটেড কয়েকটা ভেরিয়েবলস থাকছে, সেই ভেরিয়েবলস গুলোর উপরই কিন্তু আ স্টাডিটা করা হয়। এইটা হচ্ছে ৭ম পয়েন্টের বৈশিষ্ট্য। খুব সংক্ষিপ্ত, খুব সহজ বিষয়। একটু জাস্ট আমাদের বুঝে নেওয়ার বিষয় রয়েছে। অ্যা নির্দিষ্ট কতকগুলো চলক থাকবে, সেই চলকগুলোর উপরেই অধ্যয়ন করা হয়। এটা ছিল নেক্সট পয়েন্টের বৈশিষ্ট্য। আরেকটা পয়েন্ট আলোচনা করব। সেটা হচ্ছে এই গবেষণার একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা কি? না যে উপাত্ত বা উপাত্ত বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবে? হোয়াট ইস উপাত্ত? আমি বাংলাতেই বললাম। ইংরেজিটা বললে তোমরা উত্তর দিয়ে দেবে। উপাত্ত মানে কি কেউ জানো? না স্যার। আচ্ছা আমি যদি বলি হাইপোথিসিস কেউ জানো? হ্যাঁ, স্যার। হুম, তাহলে এই আমি সেজন্যই সকলকে বলি যে বাংলার সঙ্গে ইংরেজির সঙ্গে বাংলা টার্ম বা বাংলার সঙ্গে ইংরেজি টার্ম এই দুটো বিষয় কিন্তু সকলকে জেনে রাখার প্রয়োজন রয়েছে। কারণ আ অনেক সময় দেখবে আ হিন্দি টার্ম এবং ইংরেজি টার্ম আমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকে। তো সেক্ষেত্রে দেখবে কিছু ওয়ার্ডস এরকম থাকে যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হয় পরীক্ষার ক্ষেত্রে। আ সেগুলো আমাদের হিন্দিটা অনেকাংশে সাহায্য করে বা অনেকাংশে হিন্দিটা আমরা বুঝতে পারি না, ইংরেজিটা আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য করে। তো এইভাবে দুটো টার্মের সঙ্গে আমাদের সকলকে পরিচিত হয়ে থাকতে হবে। তো এই যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, উদ্দেশ্য হলো উপাত্ত বা হাইপোথিসিস পরীক্ষা করা। অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চ এ কি হয় বা পরিমাণগত গবেষণায় হাইপোথিসিসটাকে পরীক্ষা করা হয়। ঠিক আছে? এই হাইপোথিসিস মানে আমরা সকলেই জানি যে একটা ভবিষ্যদ্বাণীকরণ। যে আমাদের গবেষণাটা কি নিয়ে করছি এবং কি হতে পারে। ঠিক আছে? এটা কিভাবে হবে? না নির্দিষ্ট কারণ সম্পর্কে জানার মধ্য দিয়ে সে ভবিষ্যৎবাণীটা করণ। সে বাণীটা ভবিষ্যৎবাণী করা। তাহলে একটা নির্দিষ্ট কার্যকারণ অর্থাৎ আমরা সকলেই জানি গবেষণার ক্ষেত্রে কার্যকারণ বিষয়ের সম্পর্ক কতটা রয়েছে। সেই হাইপোথিসিস টাকে পরীক্ষা করা, সেই এই কোয়ান্টিটেটিভ রিসার্চ এর মধ্য দিয়ে এই কোয়ান্টিটেটিভ রিসার্চ এর মধ্য দিয়ে হাইপোথিসিস টাকে এক্সপেরিমেন্ট এর মধ্য দিয়ে কি করা হয়? কার্যকারণ সম্পর্কে জানা হয় এবং তার সম্পর্কে ভবিষ্যৎবাণীটা করা হয়। This is all about the characteristics of quantitative research. কারো কোনো জিজ্ঞাস্য রয়েছে? কিছু যদি জিজ্ঞাস্য থাকে তাহলে আমাকে বলো। স্যার হাইপোথিসিসটা একটু ভালো করে বলবেন? হাইপোথিসিস অন্য কিছু নয়। হাইপোথিসিস এর বাংলা অর্থ উপাত্তও আমরা বলতে পারি বা প্রকল্প গঠনও আমরা বলতে পারি। অর্থাৎ ধরো আমি সাপোজ একটা গবেষণা করব। ঠিক আছে? আমি গবেষণা কোন উদ্দেশ্য নিয়ে করব বা গবেষণার একটা নির্দিষ্ট ফলাফল কি হবে? সেই বিষয় সম্পর্কিত আমাদের একটা পূর্ব আ ধারণা রাখতে হয় বা সেই বিষয়টা আমাদের আগের থেকে একটা গঠন করতে হয়। সাপোজ আমি তোমাদের বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম আগের দিন যে তুমি আ নেতাজির মৃত্যু রহস্য বা অন্তর্ধান রহস্য খুঁজে বের করতে চাইছো। তো সেক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে যে এখানে তোমার যে অধ্যয়ন যে বিষয়টা নিয়ে তুমি অধ্যয়ন করছো বা স্টাডি করছো, সেই অধ্যয়ন বা স্টাডিটার একটা নির্দিষ্ট সিদ্ধান্তে তুমি আসবে।
ঠিক আছে? সেই সিদ্ধান্তে আসার জন্য তোমাকে একটা হাইপোথিসিস বা প্রকল্প গঠন করতে হয়। ঠিক আছে? সেই প্রকল্প গঠন করা অত্যন্ত আবশ্যক। যদি তোমার হাইপোথিসিস বা প্রকল্প গঠন যদি সঠিকভাবে না হয়, তাহলে তোমার যে গবেষণা বা স্টাডির যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য সেটা কিন্তু সাধিত হবে না। ঠিক একইভাবে এখানে হাইপোথিসিসটাকে পরীক্ষা করা, যে হাইপোথিসিসটা আম এক্সপেরিমেন্ট করা যে ঠিকঠাকভাবে আছে কিনা, তার সঙ্গে, সঙ্গে যে কার্যকারণ সম্পর্কটা রয়েছে হাইপোথিসিসে তার সেইটা সম্পর্কে নির্দিষ্টভাবে ভবিষ্যদ্বাণী করা এই বিষয়টার সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে বা জড়িয়ে রয়েছে। ঠিক আছে? স্যার, ঠিক আছে স্যার। স্যার বলছি হুম, হুম, থিসিস হুম। আর বলো। হাইপোথিসিস এর মধ্যে কি কোনো ডিফারেন্স, মানে দুটো তো আলাদা, তাই না? হ্যাঁ, হাইপোথিসিস, থিসিসটা সম্পূর্ণ আলাদা। মানে থিসিস বলতে একটা রিপোর্ট। বুঝতে পেরেছো? থিসিস বলতে একটা সামগ্রিক রিপোর্টকে বোঝায়। যেমন আমরা আগের দিন স্টেপস গুলো আলোচনা করেছিলাম না? ঠিক আছে? লাস্টে আলোচনা করেছিলাম রিপোর্ট লিখন। সেই রিপোর্টের মধ্যে যে ইয়েটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের থিসিস, অর্থাৎ সমগ্র যে রিপোর্টটা আমাদের গঠিত হয় সেটা হচ্ছে রিপোর্ট। আর এটা সম্পূর্ণরূপে প্রকল্প গঠন করা। অর্থাৎ কোন উদ্দেশ্যটা নিয়ে আমরা আমাদের এই অধ্যয়নটা করছি, কোন উদ্দেশ্যটা নিয়ে, কোন লক্ষ্যটা নিয়ে, সেই বিষয়টা এখানে আলোকপাত করা। ওকে? ঠিক আছে স্যার। হুম। গুণগত গবেষণার কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ আ টাইপস রয়েছে। সেই টাইপস গুলো তোমরা লিখে নিতে পারো। আম সেই বিষয়গুলো কি, কি? না বায়োগ্রাফিক্যাল স্টাডি, ফেনোমেনোলজিক্যাল স্টাডি, গ্রাউন্ডেড থিওরি স্টাডি, এথনোগ্রাফিক্যাল স্টাডি অ্যান্ড কেস স্টাডি। এই সমস্ত বিষয়গুলো আমাদের যে কোয়ান্টিটেটিভ রিসার্চ, সেই কোয়ান্টিটেটিভ রিসার্চ এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু পরিচিত। ঠিক আছে? বায়োগ্রাফিক্যাল স্টাডি, ফেনোমেনোলজিক্যাল স্টাডি, গ্রাউন্ডেড থিওরি স্টাডি, এথনোগ্রাফিক্যাল স্টাডি, কেস স্টাডি, এই সমস্ত বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরিচিত এবং পরিগণিত। এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। ঠিক আছে? সরাসরি চলে আসি। এরপর আমাদের যে বিষয়টা রয়েছে কোয়ালিটেটিভ স্যার রিসার্চ বা টাইপস গুলো গুণগত আরেকবার বলবেন? গবেষণা। হ্যাঁ, অবশ্যই বলে দেব। biographical study, phenomenological study, grounded theory study, ethnographical study, case study, etc. এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত বিষয়সমূহ। অর্থাৎ কি? না এই যে আমাদের গুণগত গবেষণার যে শ্রেণীবিভাগ রয়েছে সেই সমস্ত শ্রেণীবিভাগের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়সমূহ। ওকে স্যার। ওকে? ঠিক আছে। কামিং টু দ্য নেক্সট পোরশন, দ্যাট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণা হিসেবে যেটাকে আমরা জেনে থাকি। ফার্স্ট অফ অল তোমরা এটা লিখে নাও, সংজ্ঞাটা লিখে নাও। তারপর আলোচনায় ফিরছি। Qualitative research is a means for exploring qualitative research is a means for exploring and understanding the meaning of individual স্যার একবার বলুন স্যার। qualitative research is a means for exploring and understanding the meaning of individuals or groups ascribed to social or human problems. Ascribed to social or human problems. So, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা।
এখানে আমরা আলোচনায় ফিরি। এখানে কি বলা হচ্ছে দেখো গুণগত গবেষণা সম্পর্কে এখানে অ্যা কিছু বিষয় গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে লাস্ট লাইনটা যেটা আমরা লিখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে করে কি বলা হয়েছে না as per to social or human problem এখানে সোশ্যাল এবং হিউম্যান প্রবলেম এর কথা বলা হচ্ছে। অর্থাৎ গুণগত গবেষণার একটা উদ্দেশ্যের কথা এখানে উপস্থাপন করা হয়েছে। সেই বিষয়টা কি? না ব্যক্তি সকল যারা রয়েছে অর্থাৎ ব্যক্তি বর্গ যারা রয়েছে বা যে ব্যক্তি দলগুলো রয়েছে তাদের মধ্যে যে সামাজিক এবং মানবিক যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ সামাজিক ক্ষেত্রের বিভিন্ন সমস্যা হতে পারে, মানবিক বিভিন্ন সমস্যা হতে পারে। সেইগুলোকে উপস্থাপন করা বা সেগুলোকে ব্যাখ্যা করা বা সেগুলো সম্পর্কে আলোচনা বা সেগুলো সম্পর্কে আ তুলে ধরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই গুণগত গবেষণার ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ সার্বিকভাবে এখানে সম্পূর্ণরূপে মানবীয় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে বা সোশ্যাল প্রবলেমস যেগুলো রয়েছে তার উপর বেস করেই কিন্তু এই গুণগত গবেষণা বা কোয়ালিটেটিভ যে রিসার্চ বা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ টা এটা কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে? তো আমাদের যে সমস্যার বিষয়গুলো এখানে আমরা জানতে পারলাম, আমাদের বিভিন্ন সমস্যাগুলো অর্থাৎ সোশ্যাল প্রবলেমস থাকতে পারে, হিউম্যান প্রবলেমস থাকতে পারে। দিস অল আর ইনক্লুডেড ইন কোয়ালিটেটিভ রিসার্চ। তো এখানে যে ডাটা কালেকশনটা করব, ধরো সাপোজ আমরা একটা গুণগত গবেষণা বা কোয়ালিটেটিভ রিসার্চ আমরা করছি। এই রিসার্চটা যখন আমরা করব ডেটা কালেকশনটা কয়েকটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার মধ্য দিয়ে বা ডেটা কালেকশনটা একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বনের মধ্য দিয়ে করতে হয়। অর্থাৎ টেকনিকস গুলো থাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেকনিকস গুলোকে অবলম্বনের মধ্য দিয়ে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চটা কিন্তু আ করতে হয় বা করা হয়ে থাকে। কি এই বিষয়গুলো? এগুলো হতে পারে আ ইন্টারভিউ মধ্যে হতে পারে বা সাক্ষাৎকারের মধ্য দিয়ে হতে পারে, অবজারভেশন বা পর্যবেক্ষণের মধ্য দিয়ে করা যেতে পারে, কেস স্টাডি, ডিসকাশন মেথড, আম দিনলিপি বা আম আ আ যে বায়োগ্রাফি এটসেট্রা এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যবহার করা হয় পদ্ধতিগুলো। কিসের জন্য? না গুণগত গবেষণার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় বা যে সমস্যাগুলো উপস্থাপন করা হয়, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এই সমস্ত টেকনিকস গুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? যে সমস্ত ব্যক্তি সকল বা ব্যক্তি দলগুলো থাকবে তাদের যে সামাজিক সমস্যা, মানবীয় সমস্যা, এই সমস্যাগুলোকে কি করা হয়? অ্যা তুলে ধরা হয়, উপস্থাপন করা হয় এবং সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা হয়। এই সেই বিষয়টাকে আমরা গুণগত গবেষণা হিসাবে আলোচনা করলাম বা তুলে ধরলাম এবং এই সমস্যাগুলো কিন্তু কয়েকটা টেকনিকস রয়েছে, সেই টেকনিকস গুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা করা হয়ে থাকে। সেই টেকনিকস গুলো কি? আরো একবার বলে দিচ্ছি। ইন্টারভিউ হতে পারে, অবজারভেশন বা পর্যবেক্ষণ, কেস স্টাডি, ডিসকাশন, দিনলিপি বা বায়োগ্রাফি এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে এইখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে একটা বিষয় তোমাদের সকলকে মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যিনি গবেষক থাকবেন অর্থাৎ গবেষণার দায়িত্বে যিনি থাকবেন, সে গবেষকের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাই কিন্তু এখানে প্রধান হিসাবে বিবেচনা করা হবে বা প্রধান বিবেচ্য বিষয়বস্তু হিসাবে আলোচনা করা থাকবে। অর্থাৎ গবেষকই হবেন এখানে প্রধান। আমরা কি পরিমাণগতই কি দেখলাম যে গবেষকের ডাইরেক্ট কোনো ইন্টারফেরেন্স এখানে ছিল না, পরিমাণগতই। কিন্তু গুণগত গবেষণার ক্ষেত্রে আমাদের গবেষকের অভিজ্ঞতার সঙ্গে তার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গবেষক এই গবেষণা সম্পর্কে যা মন্তব্য করবেন, এই মন্তব্যের যথার্থতা নির্ভর করে তার যে গবেষণা ক্ষেত্রে তার যে সততা বা তার নিরপেক্ষতা। তার মধ্যে যদি তার গবেষণার ক্ষেত্রে যদি সততা বা নিরপেক্ষতা যদি বজায় থাকে, তাহলেই কিন্তু গবেষণার ক্ষেত্রে যথার্থতা বা ভ্যালিডিটি টা কিন্তু গড়ে উঠবে বা ভ্যালিডিটি টা তৈরি হবে। এইটা ছিল গুণগত গবেষণা বা কোয়ালিটেটিভ রিসার্চ এর মূল বিষয়বস্তু। কামিং টু দ্যা নেক্সট দ্যা ক্যারেক্টারিস্টিক অফ আ কোয়ান্টিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণার বৈশিষ্ট্যসমূহ। এবার তোমরা আমাকে বলো আ এই কনসেপ্ট বোঝার ক্ষেত্রে গুণগত গবেষণার কনসেপ্ট বোঝার ক্ষেত্রে যদি কোন রকম কোন সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো। আমি আশা রাখছি যে গুণগত গবেষণার বৈশিষ্ট্যগুলো আলোচনার পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আর কারো কোন সমস্যা থাকবে না।
তবুও বলো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে গুণগত গবেষণা সম্পর্কে বলো। স্যার বলছিলাম যে হুম, দুটো তো পড়ালেন কোয়ান্টিটিভ আর কোয়ালিটিভ। বলছি যে দুটোর যে হুম। ক্লাসিফাইড বিভাগটা ওটা কি দুটোরই একই? বিভাগ হিসেবে তুমি কোন দিকটাকে বলতে চাইছো ওই যে আগে এটা আপনি বলো। লেখালেন না ১ম টায় কোয়ান্টিটিভ এ ওই যে ফেনোমেনোলজিক্যাল স্টাডি, তারপরে যে গ্রাউন্ডেড স্টাডি, বায়োগ্রাফিক্যাল স্টাডি, এই কেস স্টাডি, কিন্তু আমি হুম, এখানে বইয়েতেও দেখতে পাচ্ছি যে এই গুণগত হুম। মানের ক্ষেত্রেও এখানেও তো একই দেওয়া আছে। এই গুণগত গবেষণার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যে ৫ টা স্টাডির কথা বললাম, এগুলো গুণগত গবেষণার ক্ষেত্রে কিন্তু টাইপস হিসাবে বা শ্রেণীবিভাগ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? ও তবে আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে গ্রাউন্ডেড থিওরি, এথনোগ্রাফিক্যাল স্টাডি, কেস স্টাডি এই বিষয়গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ফেনোমেনোলজিক্যাল টাও ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম। হ্যালো। ঠিক আছে। স্যার কোয়ান্টিটিভ হ্যাঁ, বলো। স্যার হুম। কোয়ান্টিটিভ রিসার্চের স্টেপগুলো একটু বলেন যদি। আচ্ছা, এইটা স্পেসিফিক কোনো স্টেপ উল্লেখ করা থাকে না। তো এই যে বিষয়গুলো আচ্ছা, শ্রেণীগুলো যেগুলো আলোচনা করা হলো, এই শ্রেণীগুলোর মধ্য দিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ এর বিভিন্ন বিষয়গুলো কিন্তু আলোচিত করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা। ঠিক আছে হুম, স্যার। হুম। এই বিষয়গুলো অনুযায়ী কিন্তু এটা করা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা সরাসরি ক্যারেক্টারিস্টিকস এ যাচ্ছি যে স্যার আমার একটা উম কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ, বলো। হ্যালো। স্যার বলছি যে হ্যাঁ, শুনতে পাচ্ছি, তার বলো। মানে কোয়ালিটেটিভ রিসার্চ তার মানে ভ্যালিড মানে হতে পারে, আর কোয়ান্টিটেটিভ রিসার্চ কি তাহলে ভ্যালিড নাও হতে পারে? না, ভ্যালিড হতে পারে, না হতে পারে এটা কোনো যৌক্তিকতা নেই। ভ্যালিড তো অবশ্যই হবে। কারণ সম্পূর্ণরূপে কোয়ান্টিটেটিভ রিসার্চ পরিসংখ্যান শাস্ত্র এবং যে নিউমেরিক ওয়েতে হচ্ছে সেটা সম্পূর্ণরূপে সায়েন্টিফিক মেথড। ঠিক আছে? ওখানে আমরা যেটা আলোচনা করলাম সেখানে ভূমিকাটা, ঠিক আছে? ভূমিকাটা যে রিসার্চারের ভূমিকাটা সেটা থাকবে কি একটা লিমিটেড ওয়েতে থাকবে। কিন্তু এখানে ডাইরেক্ট ইন্টারফারেন্স থাকছে। আমরা কোয়ালিটেটিভ এ কি আলোচনা করলাম যে ডাইরেক্ট ইন্টারফারেন্স থাকছে কার? রিসার্চারের। ঠিক আছে? যথার্থ নির্ভরযোগ্য যদি না হয় তাহলে সেই গবেষণার মাধ্যম কিন্তু সঠিকভাবে সেটা সংগৃহীত হতে পারে না বা সেই গবেষণার মাধ্যমটা কিন্তু গৃহীত হতে পারে না। কিন্তু গুণগত এবং পরিমাণগত দুটোই কিন্তু ভ্যালিড এবং রিলায়েবল হবে, অবশ্যই হবে। ঠিক আছে? এখানে ভূমিকায়নটা বেশি থাকছে গুণগততে ভূমিকায়নটা বেশি থাকছে রিসার্চারের। আর ওখানে আচ্ছা। ভূমিকায়নটা কিসের উপর বেশি না বা এর ভাষার উপর বা রাশিবিজ্ঞানের উপর বেশি পরিমাণ গত গবেষণার ক্ষেত্রে। ঠিক আছে? অর্থাৎ স্যার, কোয়ান্টিটেটিভ রিসার্চ এর নৈর্ব্যক্তিকতা অর্থাৎ অবজেক্টিভিটি টা থাকবে কিন্তু হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, হ্যাঁ। এখানে যেটা আমরা আলোচনা করলাম যে যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ওইটাতে সম্পূর্ণরূপে স্ট্যাটিস্টিক্যাল ভিউ বা যে নিউমেরিক ভিউ এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে। আর এখানে এই দিকে থাকবে রিসার্চার এর ভূমিকা। অর্থাৎ যিনি গবেষক থাকবেন তার ভূমিকাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? এই বিষয়গুলো এখানে আলোচ্য। তো আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করি গুণগত গবেষণার। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করলে দুটো বিষয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ডাউটসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক হ্যাঁ, আছে কিছু স্যার। বলছো? না না স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, বৈশিষ্ট্যগুলোতে আছে। ১ম এই যে বিষয়টা আলোচনা করা হচ্ছে, তো গবেষণায় যে বিষয়বস্তুগুলো থাকবে, অর্থাৎ গুণগত গবেষণার ক্ষেত্রে যে গবেষণার বিষয়বস্তু যেগুলো থাকবে, সেগুলো কি হবে বা যেগুলোর উপর গবেষণা করা হবে, গবেষক আম বা পর্যবেক্ষক যিনি থাকেন তিনি সেগুলোকে ঠিক করবেন। অর্থাৎ যার উপর গবেষণা করা হবে
সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে গবেষক ঠিক করবেন। অর্থাৎ কেমনভাবে গবেষণা হবে, কোন বিষয়টার উপর গবেষণা হবে, গবেষণার বিষয়বস্তু কি থাকবে, এই সমস্ত বিষয়গুলোকে কে ঠিক করেন? না যিনি গবেষক থাকেন বা যিনি পর্যবেক্ষক থাকেন। অর্থাৎ যিনি রিসার্চার বা অবজার্ভার যিনি থাকেন, তিনি এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ঠিক করেন। দিস ইস দ্য ফার্স্ট থিং। দ্বিতীয়তভাবে আমরা বলতে পারছি এইখানে ব্যক্তিগত প্রভাবটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আমরা কি আলোচনা করেছিলাম পরিমাণগততে? না এখানে নৈর্ব্যক্তিকতা দেখা যায়। আমরা পরিমাণগততে বা কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা আলোচনা করলাম। এখানে এটা কিন্তু নৈর্ব্যক্তিক হবে। কিন্তু গুণগত গবেষণার ক্ষেত্রে কি হবে? না এখানে নৈর্ব্যক্তিকতাটা হ্রাস পায়। অর্থাৎ ব্যক্তিগত যে প্রভাব, অর্থাৎ ব্যক্তিগত প্রভাবটা এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ গবেষক এখানে যে গবেষণার বিষয় বা পদ্ধতি বা ফলাফল এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কি হয়? তার যে ব্যক্তিগত প্রভাব, সেই ব্যক্তিগত প্রভাবটা কিন্তু দেখা যায়। তাই এখানে কিন্তু নৈর্ব্যক্তিকতার যে বিষয়টা, সেই নৈর্ব্যক্তিকতাটা কিন্তু হ্রাস পেতে পারে। এটা ছিল ২য় পয়েন্টের বৈশিষ্ট্য। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে গুণগত গবেষণার স্যার ১ ক্ষেত্রে নম্বরটা একটু বলবেন? গবে স্যার ১ নম্বর বৈশিষ্ট্যটা একটু বলুন। আগে ২ নম্বরটা শেষ করে নিই, তারপরে বলি। ওইটা তো আগে আলোচনা হয়ে গেছে, তারপরে বলে দিই। আগে এটা শুনে নাও। ঠিক আছে? ওকে, ওকে স্যার। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে যে গবেষণার যে বিষয়গুলো থাকবে, যে পদ্ধতিটা অবলম্বন করা হবে বা গবেষণার ফলের উপর যে গবেষণার যে ফলাফলটা হবে, সেই গবেষণার ফলাফলটা গবেষকের ব্যক্তিগত প্রভাবটা দেখা যাচ্ছে। অর্থাৎ গবেষক যিনি থাকবেন তার ব্যক্তিগত প্রভাবের ফলে কি হচ্ছে যে নৈর্ব্যক্তিকতাটা কিন্তু সম্পূর্ণরূপে হ্রাস পাচ্ছে। এর আগে আমরা কি দেখেছিলাম? এর আগে আমরা দেখেছিলাম যে গবেষকের যে ভূমিকা, গবেষকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা সম্পূর্ণরূপে গবেষক যেহেতু নিউট্রাল ছিলেন, সেহেতু ওখানে নৈর্ব্যক্তিকতাটা বজায় ছিল। কিন্তু এই গবেষণার ক্ষেত্রে অর্থাৎ কোয়ালিটেটিভ গবেষণার ক্ষেত্রে কি হয়? নৈর্ব্যক্তিকতাটা কিন্তু হ্রাস পাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা, পদ্ধতিটা, ফলাফলটা এই সমস্ত কিছুর ক্ষেত্রে আ ব্যক্তিগত প্রভাবটা যেহেতু দেখা যাচ্ছে, সেহেতু এখানে নৈর্ব্যক্তিকতাটা হ্রাস পাচ্ছে। আর ১ম পয়েন্টে আমরা কি বললাম? না গবেষণার যে বিষয়বস্তুটা থাকবে অর্থাৎ যার উপর গবেষণা করা হবে, পর্যবেক্ষক বা গবেষক সেটা তিনি কিন্তু নির্ধারণ করে থাকেন। গবেষক সেটা নির্ধারণ করে থাকেন। এইটা হচ্ছে ১ম পয়েন্ট আমরা আলোচনা করলাম। ঠিক আছে? গবেষণার যে বিষয়বস্তুগুলো থাকবে, যার উপর গবেষণা করা হবে, গবেষক বা পর্যবেক্ষক সেগুলো কিন্তু নির্ধারণ করবেন বা স্থির করবেন বা ঠিক করবেন। এটা ছিল ১ম পয়েন্ট। আর ২য় পয়েন্ট আমরা আলোচনা করলাম যে গবেষণার বিষয়, পদ্ধতি বা ফলাফল যেগুলো থাকবে, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে গবেষকের ব্যক্তিগত প্রভাব। অর্থাৎ গবেষক তার নিজের মতো করে গবেষণা পদ্ধতি এই সমস্ত কিছু নির্বাচন করবেন। যার ফল হিসেবে কি হবে? নৈর্ব্যক্তিকতাটা যেটা ছিল, সেই নৈর্ব্যক্তিকতাটা হ্রাস পেতে পারে। এটা ছিল ২ টো পয়েন্ট। কোন রকম কোন অসুবিধা থাকলে বলো? বুঝতে পেরেছো সকলে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে। আমরা এর আগে আলোচনা করলাম যে গুণগত গবেষণার ক্ষেত্রে আ সংখ্যার উপর গুরুত্বের কথা আমরা আলোচনা করলাম যে সংখ্যার উপর বা নিউমেরিক যে বিষয়বস্তু থাকে সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে ঠিক অন্যভাবে আমরা যদি গুণগত গবেষণার কথা বলি তাহলে এখানে আমাদের পর্যবেক্ষণ আ বা শব্দ বা যে বিভিন্ন যে গ্রহণযোগ্য তথ্যগুলো থাকে, এই তথ্যগুলোর উপর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বটা আরোপ করা হয়। এই যে গ্রহণযোগ্য তথ্য, শব্দ, অবজারভেশন বা পর্যবেক্ষণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যার ফলস্বরূপ কি হয়? যার ফলস্বরূপ আমাদের গবেষণার কার্যটা কিন্তু সম্পাদিত হয়। ঠিক আছে? এটা ছিল অপর পয়েন্টের বৈশিষ্ট্য। আরেকটা পয়েন্ট আলোচনা করব কোয়ালিটেটিভ রিসার্চ এর মধ্যে। জাস্ট আ সেকেন্ড। আমি এক আমি ১০ সেকেন্ড সময় নিচ্ছি। ১ মিনিট। সরি শুরু করছি।
এখানে কি বলা হচ্ছে, আরেকটা পয়েন্ট আলোচনা করব বললাম। এখানে কি বলা হচ্ছে না, গবেষক গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে থাকবেন। অর্থাৎ যেহেতু গুণগত গবেষণা গবেষকের ভূমিকাটাকে বিশেষভাবে ভূমিকায়ন করা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই গবেষক থাকবেন এই গুণগত গবেষণার কেন্দ্রবিন্দু স্বরূপ। অর্থাৎ গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে এখানে চিহ্নিত করা হবে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে না, বিভিন্ন যে গবেষণার ক্ষেত্রে যে বিভিন্ন মন্তব্যকরণ থাকবে, গবেষকের যে বিভিন্ন অভিজ্ঞতা থাকবে বা তার পূর্বের অভিজ্ঞতা বা পশ্চাৎপট যেগুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু গবেষকের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে। অর্থাৎ যে গবেষক যিনি গবেষণাটা করবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আঙ্গিকে কিন্তু থাকবে। কারণ কি? তিনি যেহেতু এই গবেষণার ক্ষেত্রে কেন্দ্রবিন্দু, তাহলে গবেষণার যে মন্তব্য, গবেষণার যে অভিজ্ঞতা বা গবেষকের অভিজ্ঞতা বা পশ্চাৎপট, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু গবেষকের ভূমিকায়নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গবেষকের উপর নির্ভর করে গবেষণার ফলাফলটা কিরকম হবে, সেটা ঠিকঠাক হবে বা ভুল হবে বা সেটা কিভাবে হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে ওই গবেষকের উপর। তো গবেষকের ভূমিকাটা এখানে কেন্দ্রে রয়েছে বা কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই গবেষকের অভিজ্ঞতা এবং পশ্চাৎপটের উপর এই গবেষণার যে ফলাফল, সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করবে। তাহলে এই বিষয়গুলো ছিল আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণার বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ। এর থেকে আমরা একটা নির্দিষ্ট ধারণা লাভ করতে পারলাম যে গুণগত গবেষণা এবং পরিমাণগত গবেষণা এই বিষয়বস্তুগুলো কি। আহ, গুণগত গবেষণা বেসিক্যালি আমাদের একটা নির্দিষ্ট বিষয়বস্তু, এখানে নৈর্ব্যক্তিকতা থাকে না, অর্থাৎ গবেষকের ভূমিকাটা আমরা এখানে বিশেষভাবে দেখতে পেলাম। আর পরিমাণগত গবেষণায় আমরা কি দেখতে পেলাম না, এটা নির্দিষ্টভাবে একটি বক্তব্য থাকে যেটা পূর্ব পরিকল্পিত ভাবে করা হয়ে থাকে, যেখানে যেটা সম্পূর্ণরূপে নৈর্ব্যক্তিক হয় এবং যেখানে ব্যক্তির ভূমিকাটা সম্পূর্ণরূপে কিরকম থাকে না, ব্যক্তিকে সেটা নির্দিষ্টভাবে একটা কন্ট্রোল রয়েছে, বাইরে থেকে কাজ করতে হয়। এখানে ভূমিকাটা থাকে সংখ্যার উপর বা পরিসংখ্যার উপর বা পরিসংখ্যান বা রাশিবিজ্ঞানের কৌশলের উপর বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বটা আরোপ করা হয়। তাহলে এই দুটো বিষয় যেটা আলোচনা করা হলো, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চের বিভিন্ন বিষয়বস্তু সমূহ। এবার তোমাদের যদি এর মধ্যে থেকে কোনো রকম কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো। কারো কিছু জিজ্ঞাসা রয়েছে? প্লিজ রেসপন্ড। স্যার আমার কিছু জিজ্ঞাসা নেই। না ওকে, স্যার এখনো জিজ্ঞাসা নেই। স্যার বুঝেছি। ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই বিষয়টা শেষ হলো। আমাদের আরেকটা বিষয় আজকে আলোচনা করব বলেছিলাম, সেই বিষয়টা হচ্ছে স্যার পজিটিভিজম টাইপস এন্ড গুলো পোস্ট বললেন না এটা? পজিটিভিজম। টাইপস গুলো বেসিক্যালি এর মধ্যে আলোচনা হয় না, যে টাইপস গুলো ছিল আমি সেগুলো আগে আলোচনা করে দিয়েছি পরিমাণগতর মধ্যে। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। ঠিক আছে। এই সরি, গুণগতর মধ্যে আমি আগে আলোচনা করে দিয়েছি। আচ্ছা। ঠিক আছে, গুণগত গবেষণার আমরা টাইপস গুলো আগে আলোচনা করে দিয়েছি। কোয়ালিটেটিভ রিসার্চে বায়োগ্রাফিক্যাল, ফেনোমেনোলজিক্যাল, গ্রাউন্ডেড থিওরি স্টাডি, এথনোগ্রাফিক স্টাডি, কেস স্টাডি, এগুলো হচ্ছে গুণগত গবেষণার টাইপস গুলো। ঠিক আছে, গুণগত গবেষণা বা কোয়ান্টিটেটিভ স্টাডির যে বিভিন্ন শ্রেণীবিভাগ বা টাইপস গুলো ছিল, সেগুলো আমরা আগে আলোচনা করে দিয়েছি। বায়োগ্রাফিক্যাল, ফেনোমেনোলজিক্যাল, গ্রাউন্ডেড, এথনোগ্রাফিক্যাল, কেস স্টাডি, এটসেট্রা। ঠিক আছে, এবার আমরা তাহলে চলে আসছি সরাসরি পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম। পজিটিভ অ্যান্ড এই বিষয় আমাদের জানতে হবে, পোস্ট পজিটিভিজম এবং পজিটিভিজম বিষয়টা কি। অনেকের দর্শন
পেপারে এই বিষয় সম্পর্কে ধারণা আছে অলরেডি। তো এর গবেষণার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে কেন আ এই বিষয়গুলো আলোচনা বা আলোকপাত করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো কয়েকটা আমাদের মাথায় রাখতে হবে এখানে যে এই পজিটিভিজম বা পোস্ট পজিটিভিজমটা এলো কোত্থেকে? মানে এই যে ধারণা, এই ধারণাটা এলো কোথা থেকে? এটা ১ম এ আমাদের জানতে হবে। ১৯ শতকে ফ্রান্সে একটা রিভলিউশন দেখা দিয়েছিল। ১৯ শতকের দিকে ফ্রান্সে একটা রিভলিউশন দেখা দিয়েছিল। কি সামাজিক ব্যবস্থার বিভিন্নভাবে অবনতি সৃষ্টি হয়েছিল। ফ্রান্সে ১৯ শতকে কি হয়েছিল না একটা যে সামাজিক ব্যবস্থার বিভিন্নভাবে বা বিভিন্ন কারণে অবনতি সৃষ্টি হয়েছিল। সেই সময় কিছু বুদ্ধিজীবীগণ কি করেন না কিছু এই যে সমস্যাটা এই বেসিক সমস্যাটা ছিল এই সমস্যাটাকে তারা দেখলেন, বিচার করলেন অর্থাৎ মানুষের মধ্যে চিন্তা ভাবনা, তার মধ্যে চিন্তা ভাবনাহীনতা বা তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা এই ধরনের একটা সমস্যার সৃষ্টি হতে লাগলো গোটা সমাজ পরিবেশ জুড়ে। অর্থাৎ সমাজে একটা বিরাটভাবে সমস্যার সৃষ্টি হতে লাগলো। সেই সময় কিছু সমাজ বিজ্ঞানী বা কিছু বুদ্ধিজীবী ব্যক্তিগণ কি করলেন? না কতকগুলি বিশেষ আম ব্যবস্থার উদ্ভাবন করার উদ্যোগ নিলেন। বিশেষ কয়েকটা ব্যবস্থা করার উদ্যোগ নিলেন। কি সেই ব্যবস্থাটা? না তারা কি করলেন? না তারা কয়েকটা নির্দিষ্ট দিক হিসাবে তারা তখন ঠিক করলেন যে এই যে সামাজিক অবনতি, সামাজিক যে অব্যবস্থা বা এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসার জন্য আ একটা নির্দিষ্ট পদ্ধতির দরকার হয় বা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার প্রয়োজনীয়তা পড়ে। এই ধারণা থেকেই কিন্তু পজিটিভিজম এর উৎপত্তি। এই ধারণা থেকেই কিন্তু পজিটিভিজম এর উৎপত্তি। এই সাধারণভাবে আমরা সোসিওলজির ক্ষেত্রেও এই পজিটিভিজম এর উপস্থিতি আমরা বিশেষভাবে লক্ষ্য করে থাকি। আমরা যদি এই পজিটিভিজম এর স্রষ্টার কথা বলি, তাহলে আমরা বলতে পারবো আগস্ট কোঁৎ এবং যে সেইন্ট সিমন্স যিনি ছিলেন তারা এই পজিটিভিজম এর প্রবক্তা স্বরূপ বা তারা প্রবক্তা ছিলেন এই পজিটিভিজম এর। অগাস্ট কোঁৎ এবং সেন্ট সিমন্স তারা এই পজিটিভিজম এর প্রবক্তা। তো এই পজিটিভিজম আলোচনা আ এর পূর্বে আমাদের কয়েকটা বিষয় কিন্তু জানতে হবে। গবেষণার ক্ষেত্রে এই যে পজিটিভিজম, এই পজিটিভিজমটা কেন দরকার হয় বা কেন প্রয়োজনীয়তা সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো ১ম এ আমরা সকলেই জানি যে রিসার্চ প্যারাডাইম বিষয়টা কি? রিসার্চ প্যারাডাইম সম্পর্কে কারো কোনো ধারণা রয়েছে? রিসার্চ প্যারাডাইম সম্পর্কে কারো কোনো ধারণা রয়েছে? ঠিক আছে আমি বলে দিই। দেখো কোনো প্রবলেম তাকে খোঁজার ক্ষেত্রে সাপোজ একটা প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটাকে খোঁজার ক্ষেত্রে অ্যা কি হয়? না কোনো প্রবলেমের উপর রিসার্চ করার ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ধারণাটা লাগে। কোনো প্রবলেম আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং সেটা সম্পর্কে আমরা রিসার্চ করব। কোনো প্রবলেম আমাদের সামনে উপস্থিত রয়েছে এবং সেটা সম্পর্কে আমরা কি করব? না আমরা সেই বিষয়টা সম্পর্কে রিসার্চ করব। সেটার জন্য আমাদের যে ন্যূনতম ধারণাটা লাগে, সেই ধারণাটাকেই আমরা বলব রিসার্চ প্যারাডাইম। সেই ধারণাটাকেই আমরা বলব কি? রিসার্চ প্যারাডাইম। সাপোজ আমরা একটা উদাহরণ দিই। ধরো একজন ব্যক্তির অসুখ করেছে। একজন ব্যক্তির অসুখ করেছে। সে স্বাভাবিকভাবেই একজন ডাক্তারের কাছে গেল। সে তার সমস্যাগুলো ডাক্তারের কাছে উপস্থাপন করল। বা ডাক্তারের কাছে তুলে ধরল যে, "আমার এই সমস্যা হয়েছে।" ডাক্তার তো তার কথার পরিপ্রেক্ষিতে কি করবে? একদম ডাইরেক্ট ওষুধ দিয়ে দেবেন না বা কোনো কিছু পরীক্ষা-নিরীক্ষা না করেই তাকে তো ইয়ে করবেন না, তাকে ওষুধ দিয়ে ছেড়ে দেবেন না। বা তার ফলাফলটাকে তিনি বলে দিতে পারবেন না। তার জন্য কি করবেন? তার জন্য বা তার রোগটাকে নির্ণয় করার জন্য তিনি বিভিন্ন ধরনের টেস্ট করবেন। টেস্ট করার পরবর্তীতে বা পরিপ্রেক্ষিতে তার কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে জানতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি রেমেডি দেবেন। তার পরিপ্রেক্ষিতে তিনি কি করবেন? রেমেডি দেবেন। ঠিক একইভাবে
একই রকমভাবে রিসার্চ প্যারাডিজম হচ্ছে সেটা বা রিসার্চ প্যারাডাইম হচ্ছে সেটাই, যদি যখন কোনো প্রবলেম তাকে খোঁজার উদ্দেশ্যে বা কোনো প্রবলেমের উপর রিসার্চ করার ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ধারণাটা লাগে, সেই ধারণাটাকেই আমরা বলে থাকি রিসার্চ প্যারাডাইম বা গবেষণার প্যারাডাইম। ঠিক আছে? এই যে রিসার্চ প্যারাডাইম এইটা কয়েকটা বিষয়ের উপর আ দাঁড়িয়ে রয়েছে। এই দাঁড়িয়ে থাকা বিষয়বস্তুগুলো আমরা আ অনেকেই এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত বা এই শব্দগুলো আমরা সকলেই শুনেছি। সেই বিষয়গুলো কি, কি? না, সেই বিষয়গুলো হচ্ছে এপিস্টেমোলজি, অন্টোলজি, মেথোডোলজি এটসেট্রা। এই বিষয়গুলো কিন্তু আমাদের পজিটিভিজম জানার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়গুলোকে আমাদের পূর্বে আলোচনা বা আলোকপাত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো এপিস্টেমোলজি, হোয়াট ইস এপিস্টেমোলজি? দর্শন কারো রয়েছে তোমাদের মধ্যে? দর্শন শাখার কেউ রয়েছো? হ্যাঁ স্যার। হুম, বলো তো হোয়াট ইস এপিস্টেমোলজি? জ্ঞানতত্ত্ব। হুম, বলো কি জ্ঞান তত্ত্বটা কি? জানা আছে? মনে পড়ছে না স্যার এখন। আচ্ছা। উম এপিস্টেমোলজি যেটার বাংলা অর্থ জ্ঞানতত্ত্ব, যেটাকে জানার জন্য আমরা বলে থাকি যে সোর্স অফ নলেজ, সোর্স অফ নলেজ অর্থাৎ জ্ঞানের উৎস। অর্থাৎ যে বিষয় আমরা আলোচনা করি না কেন, তার থেকে প্রাপ্ত যে জ্ঞানটাকে আমরা লব্ধ করি বা যে জ্ঞানটা সেখান থেকে পাওয়া যায় বা সেই যে উৎসটা থেকে আমরা জ্ঞানটাকে লাভ করতে পারি, সেটাই হচ্ছে এপিস্টেমোলজি। সেটাকে যদি আমরা অন্য ভিউতে দেখি, সেটাকে আমরা বলতে পারবো যে ধরো একটা সাপোজ একটা বিষয় আছে, আমি সেটাকে তোমাকে জিজ্ঞেস করলাম যে, "হাউ ডু ইউ নো দ্যাট? হাউ ডু ইউ নো দ্যাট?" তুমি এটা কি করে জানো? তুমি এটা কিভাবে জানো? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে? একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে যে জ্ঞানের উৎসটা রয়েছে বা সেই উৎসটা সম্পর্কে সাপোজ একটা নির্দিষ্ট বিষয়, সেই নির্দিষ্ট বিষয়ের মধ্যে কতটুকু জ্ঞান লুক্কায়িত রয়েছে বা হিডেন রয়েছে, সেই সেই জ্ঞানটাকে উদ্ভাবন করা। সেটাই হচ্ছে এপিস্টেমোলজিক্যাল ভিউ। ঠিক আছে? অর্থাৎ সোর্স অফ নলেজ। ঠিক একইভাবে আমরা আলোচনা করতে পারি অন্টোলজি। অন্টোলজি দর্শন শাখায় যারা রয়েছে তারাও এই শব্দটার সঙ্গে পরিচিত। অন্টোলজি এখানে বেসিক ভাবে আলোচনা করা হয় রিয়ালিটির উপর। রিয়ালিটি বা বাস্তবতা। অর্থাৎ হোয়াট ইস রিয়ালিটি বা অস্তিত্বের উপর আ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গুরুত্বটা দেয়া হয়। অস্তিত্ব বা উপস্থিতির উপর বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বটা দেয়া হয়। অর্থাৎ আমরা যদি অন্টোলজি আলোচনা করতে যাই, আমরা এখন সংক্ষেপে এগুলো আলোচনা করব। অন্টোলজি বলতে এখানে হোয়াট ইস রিয়ালিটি? বাস্তবতা বা সত্যতা বা অস্তিত্ব বিষয়টা কি? সেই বিষয়টা। যেমন সাপোজ আমরা যদি উদাহরণ দিই যে ভগবানের উপস্থিতি। ঠিক আছে? হোয়াট রিয়ালিটি? রিয়ালিটি এটাকে আমরা সার্বিক একটা এক্সাম্পল এর আকারে কিন্তু এখানে ভাগ করতে পারছি। ঠিক আছে? অন্টোলজির এইটা হচ্ছে বেসিক দিক বা বেসিক পার্ট। যে হোয়াট ইস রিয়েলিটি অর্থাৎ উপস্থিতির যথার্থতা কতটা বা অস্তিত্ব কতটা রয়েছে সেই বিষয়টা সম্পর্কে ধারণা। যেমন আমরা এপিস্টেমোলজিক্যাল ভিউতে কি দেখলাম সোর্স অফ নলেজ এই বিষয়টা বা জ্ঞান সম্পর্কে। ঠিক একইভাবে অন্টোলজি মানে হচ্ছে উপস্থিতির যথার্থতা বা অস্তিত্ব বা সার্বিকভাবে আমরা যদি বলি সাধারণভাবে যদি আমরা আলোচনা করি, যদি বলি হোয়াট ইস রিয়ালিটি বা রিয়ালিটি সম্পর্কে বাস্তবতা বা অস্তিত্বটা যে বিষয়টা কি এই বিষয়টা। তো অন্টোলজির দুটো স্পেসিফিক বিষয় রয়েছে। দুটো স্পেসিফিক শ্রেণী রয়েছে, টাইপস রয়েছে। কি, কি সেই টাইপস গুলো? না একটা হচ্ছে কংক্রিট, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। একটা হচ্ছে কংক্রিট, আরেকটা অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট বিষয়টা কি? না কংক্রিট বিষয়টা হচ্ছে যার উপস্থিতি আমরা দেখতে পাই। যার উপস্থিতি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কংক্রিট। সাপোজ যার উপস্থিতি আমরা দেখতে পাই যেমন আমাদের চারপাশে যেমন আমরা দেখতে পাচ্ছি যাদের উপস্থিতি যেমন হাতের কাছে বই রয়েছে, খাতা রয়েছে, পেন রয়েছে এটসেট্রা। যার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাস্তবে। এটা হচ্ছে কংক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, যেগুলো আমরা অনুভব করতে পারছি, স্পর্শ অনুভব করতে পারছি, বুঝতে পারছি সেই সমস্ত বিষয়গুলো। যেমন কি আইডিয়া, ইমোশনস এই সমস্ত বিষয়গুলো।
অর্থাৎ বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো। অর্থাৎ যাদের আম উপস্থিতি আমরা অনুভব করতে পারি। সেই বিষয়গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এইটা ছিল অন্টোলজিক্যাল পার্ট। আর রিসার্চ প্যারাডিগমের আরেকটা প্যারাডাইমের আরেকটা বিষয়বস্তু আলোচনা করা হয় সেটা হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি বলতে কি যদি আমরা সার্বিকভাবে অ্যা বুঝে থাকি তাহলে আমরা বলব যে মেথড কিভাবে গ্রহণ বা অবলম্বন করলে এবং কিভাবে রিসার্চের পর্যায়ে নিয়ে গেলে কাজটাকে করা সম্ভব হবে। রিসার্চের কোন পর্যায়ে বা কিভাবে গ্রহণ করলে বা অবলম্বন করলে এবং কিভাবে রিসার্চের পর্যায়ে নিয়ে গেলে ওই মেথডটা ওই মেথডটা গ্রহণ করা যাবে। ঠিক আছে? কোন বিষয় তুমি ফাইন্ড আউট করছো, কোন জিনিস তুমি খুঁজে বের করছো বা খুঁজে বের করতে চাইছো। সে খুঁজে বের করতে চাওয়ার জন্য কোন মেথডটা তুমি ইউজ করবে। দ্যাট ইস মেথোডোলজি। কোন মেথডটা তুমি ইউজ করবে। অর্থাৎ মেথডটা তুমি কিভাবে গ্রহণ করবে বা কিভাবে অবলম্বন করবে এবং কিভাবে তুমি রিসার্চের পর্যায়ে ওই মেথডটাকে নিয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় মেথোডোলজি দিয়ে। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো রিসার্চ প্যারাডাইম এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় আ হিসাবে বিবেচিত হয়ে থাকে। আরো কতগুলো বিষয় রয়েছে আমাদের গবেষণার এই যে পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম এর পর্যায়ে সেই বিষয়গুলো কি, কি? মানে পজিটিভিজম যখন আমরা আলোচনা করব এবং পোস্ট পজিটিভিজম যখন আলোচনা করব সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখব। তো এবার আমরা সরাসরি চলে আসছি যে হোয়াট ইস পজিটিভিজম বা পজিটিভিজম বলতে আমরা কি বুঝি? পজিটিভিজম হচ্ছে সেই বিষয়টা যা আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, অনুভব করতে পারছি এবং সম্পূর্ণ যা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। সম্পূর্ণ যা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির সঙ্গে সম্পর্কিত তাকে আমরা বলছি পজিটিভিজম। ঠিক আছে? পজিটিভিজম বলতে এখানে কি বোঝাচ্ছে? আমরা যা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি এবং আ যা বিজ্ঞান ভিত্তিক সমন্বয়ে গড়ে উঠেছে বা যা বিজ্ঞানের মধ্যবর্তী সমন্বয়ে যার ভূমিকাটা বর্তমান। অর্থাৎ বিজ্ঞানের সঙ্গে তার সতত আ সংযোগ রয়েছে এবং বিজ্ঞানের ভূমিকাটা তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে রয়েছে। সেইটা হচ্ছে পজিটিভিজম। অর্থাৎ এখানে আমরা তাই যারা পজিটিভিস্ট বেশিরভাগ ক্ষেত্রে রয়েছেন তাদের মতামত বা অভিমত কি? না যা আমরা চোখে দেখতে পাচ্ছি না বা যা আমরা অনুভব করতে পারছি না তা কিন্তু সত্যি নয়। যা আমরা চোখে দেখতে পাচ্ছি না বা যা আমরা অনুভব করতে পারছি না, স্পর্শ করতে পারছি না, বুঝতে পারছি না, আম সেই সমস্ত বিষয়টা ফলস হিসেবে বা মিথ্যা হিসেবে কিন্তু ধরে নিয়েছেন। তো পজিটিভিজম এর দুটো বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না ফার্স্ট ওয়ান ইজ রিয়ালিজম বা বাস্তববাদ বা বাস্তবতা আর সায়েন্টিফিক খোঁজ। এই বিষয়টা তোমরা লিখে রাখতে পারো। পজিটিভিজম এ যে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দুটো বিষয় কি? না একটা হচ্ছে রিয়ালিজম আর একটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ। তাহলে যদি সার্বিক বিষয় সম্পর্কে অর্থাৎ যদি এই পজিটিভিজম বিষয়টাকে যদি আমরা সার্বিকভাবে আলোচনা করতে যাই, তাহলে আমরা কি বলব? না positivism means a philosophical system recognize recognizing only that which can be scientifically verified or which is capable of logical or mathematical proof and therefore rejecting metaphysics and theism. এই বিষয়টাকে বলা হচ্ছে পজিটিভিজম। অর্থাৎ যা আমরা চোখে দেখতে পাচ্ছি, যা বিজ্ঞান ভিত্তিক অনুষঙ্গের সঙ্গে গড়ে উঠছে, যা আমরা অনুভব করতে পারছি, সেইটাকেই আমরা বলছি পজিটিভিজম। এর মধ্যে দুটো অন্তর্ভুক্ত বিষয় রয়েছে। সেই দুটো অন্তর্ভুক্ত বিষয় রিয়ালিজম থাকবে, সায়েন্টিফিক অ্যাপ্রোচ। সঙ্গে আরো কতগুলো আম অন্তর্ভুক্ত হয়ে রয়েছে সেই বিষয়গুলো কি, কি? এর মধ্যে বা রিয়ালিস্টিক ভিউ থাকবে, সঙ্গে থাকবে পজিটিভিজম হবে রিলেশনাল সিস্টেম অনুযায়ী স্ট্যাটিক, অবজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডিডাকটিভ। স্যার ভয়েসটা কেটে, কেটে যাচ্ছে স্যার। ওকে আমি দিচ্ছি। পজিটিভিজমের মধ্যে
ভুক্ত যেগুলো থাকবে সেই বিষয়গুলো হলো এর মধ্যে ডিডাকটিভ হতে হবে, এটা ক্রিয়েটিভ হতে হবে, এফেক্টিভ হতে হবে, সায়েন্স হবে, ট্র্যাডিশনাল হতে হবে এবং রিয়েলিস্টিক বা এর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এই হ্যাঁ, বিষয়টা আমি আপনার তোমাদেরকে কথাটা এখনো কেটে যাচ্ছে। স্যার ভয়েসটা ব্রেক করছে, শোনা বুঝতে যাচ্ছে? পারছি না। এখন শোনা যাচ্ছে শোনা স্যার, ওই যাচ্ছে? তখন হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এই পোরশনটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, এটা তোমরা লিখে নাও। Positivism means a philosophical system. Positivism means a philosophical system recognizing only that which can be scientifically verified or which is capable of logical or mathematical proof, and therefore rejecting metaphysics and theism. The rejecting Rejecting metaphysics and theism. রিজেক্টিং থিওরিজম। থিওরিজম মানে হচ্ছে ঈশ্বরবাদ, ঠিক আছে? মানে এখানে সম্পূর্ণরূপে মেটাফিজিক্সটাকে আর ঈশ্বরবাদ বা থিওরিজমটাকে সম্পূর্ণরূপে রিজেক্ট করা হচ্ছে সেই বিষয়টা। আর কতগুলো বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেই বিষয়গুলো লিখে রাখতে পারো। এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? না, ডিডাকটিভ থাকবে, এটাকে হতে হবে ডিডাকটিভ, কোয়ান্টিটেটিভ, অবজেক্টিভ, সায়েন্টিফিক, ট্র্যাডিশনাল অ্যান্ড রিয়েলিস্টিক। ডিডাকটিভ, কোয়ান্টিটেটিভ, অবজেক্টিভ, সায়েন্টিফিক, ট্র্যাডিশনাল অ্যান্ড রিয়েলিস্টিক। এই সমস্ত বিষয়গুলো পজিটিভিজমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? তাহলে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, পজিটিভিজম মানে হচ্ছে সম্পূর্ণরূপে যা আমরা দেখতে পাচ্ছি, যা আমরা অনুভব করতে পারছি এবং যেটা সম্পূর্ণরূপে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি মেনে সংগঠিত হচ্ছে। অর্থাৎ সায়েন্সের ভূমিকাটা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আমরা চোখে দেখতে পাচ্ছি না, যা আমরা অনুভব করতে যা আমরা চোখে দেখতে পাচ্ছি না, বা যা আমাদের সামনাসামনি নেই, সেগুলোকে মিথ্যা বলে এই পজিটিভিজমে কিন্তু গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমাদের সামনে যা কিছুই রয়েছে সেগুলোই সত্য। রিয়েলিজমের ধারণা বা বাস্তবতা এই থিওরির মধ্যে বা এই তত্ত্বের মধ্যে কিন্তু গ্রহণ করা হয়েছে। বোঝা গেছে সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা সরাসরি পোস্ট পজিটিভিজমে চলে আসছি। পোস্ট পজিটিভিজম মানে সম্পূর্ণরূপে পজিটিভিজমের বিপরীতধর্মী বিষয় সেটা কিন্তু নয়। এখানে আমাদের মাথায় রাখতে হবে। পোস্ট পজিটিভিজম মানে এর যে বিপরীতধর্মী বিষয় হবে সেটা কিন্তু নয়। এখানে আমাদের মাথায় রাখতে হবে পোস্ট পজিটিভিজম মানে হচ্ছে বিয়ন্ড দ্য সায়েন্স। অর্থাৎ বিজ্ঞানসম্মত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো ঠিক আছে, সেগুলো থাকবে। ঠিক আছে? এর পাশাপাশি যে সমস্ত অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকেও কিন্তু সমানভাবে অ্যা এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন সায়েন্স এই যে পজিটিভিজম সায়েন্সকে স্বীকার করে। কিন্তু এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কিন্তু পজিটিভিজমে স্বীকার করা হয়নি। ঠিক আছে? যেমন আমাদের ধারণা, অনুমান, উপমান এই সমস্ত বিষয়গুলোকে যেমন পজিটিভিজমে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এখানে কি হয়? এখানে সেই সমস্ত ধারণা, সে মনের বিভিন্ন ধারণা, অনুমান, উপমান
এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বিশেষ ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু ভালোভাবে মাথায় রেখো। অর্থাৎ অ্যা এই যে পোস্ট পজিটিভিজম হচ্ছে বিয়ন্ড দ্য সায়েন্স, বিয়ন্ড দ্য সায়েন্স। সায়েন্স কে তো স্বীকার করেই, ঠিক তার সঙ্গে, সঙ্গে যে মনের ধারণা, অনুমান, উপমান যেগুলো রয়েছে সেগুলোকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে? এই পোস্ট পজিটিভিস্ট যে যারা রয়েছেন তারা তাদের মতামত কি? না চোখে দেখা যায় না বা শোনা যায় না বা অনুভব করা যায় না এমন যে কিছু বিশেষ বিষয়বস্তু থাকে, সেই বিষয়বস্তুগুলোকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে বা সেই বিষয়গুলোকে সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার। এর কারণ হিসেবে তারা কি দেখিয়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর কারণ হিসেবে তারা দেখিয়েছে যে সায়েন্সেও এমন কিছু বিষয় থাকে, ঠিক আছে? সায়েন্সেও এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আম ভুলভাবে জাজ করা হয়। অর্থাৎ আজকে যেটা আ সায়েন্সে নির্দিষ্ট করা হচ্ছে বা সেটাকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হচ্ছে, পরবর্তী সময়ে কিন্তু সেই বিষয়টাকেও কিন্তু সেই পরবর্তী সম স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। এও কিন্তু সেই বিষয়টা শোনা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? ওকে। তো পোস্ট পজিটিভিস্ট যারা রয়েছেন, পোস্ট পজিটিভিস্ট তাদের মতামত কি দেখো? তারা মনে করছেন যে গবেষণার ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে কোনো কিছু আবিষ্কার হলো। আবিষ্কার হয়ে যে সিদ্ধান্তটা পাওয়া যাচ্ছে, আজকে যে সিদ্ধান্তটা পাওয়া যাচ্ছে, পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আরো অন্য কিছু সিদ্ধান্ত আসতে পারে। তাই যে সিদ্ধান্তটা আমরা পাচ্ছি সেই সিদ্ধান্তটা টেম্পোরারি হিসাবে দেখা হচ্ছে। অর্থাৎ তারা মনে করেন পোস্ট পজিটিভিস্টরা মনে করেন যে সায়েন্সের কিছু বিষয় থাকে যা ভুলভাবে জাজ করা হয় আম বা ভুলভাবে দেখা হয়। এই বিষয়টা পোস্ট পজিটিভিস্টরা মনে করেন। তো সার্বিকভাবে তাদের যেটা মতামত, তারা কি মনে করেন? না চোখে দেখা যায় না বা শোনা যায় না বা অনুভব করা যায় না, এমন কিছু বিশেষ বিষয়বস্তুকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে বা গুরুত্ব দেওয়া দরকার। তারা বিজ্ঞানকে যেমনভাবে গুরুত্ব বা সায়েন্সকে যেমনভাবে বা গ্রহণ করছেন বিষয়বস্তু থাকে যেগুলো আমরা অনুভব করি, অনুমান বা উপমান এই সমস্ত বিষয়ভাবে গুরুত্ব কিন্তু বলেছে। ঠিক আছে? আ আ বিশেষভাবে রয়েছে যেমন ভগবানের অস্তিত্ব, এখানে বিলিফ সিস্টেমটা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বিলিফ, কনসেপ্ট এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বিলিফ, কনসেপ্ট এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাহলে পোস্ট পজিটিভিজম বলতে আমরা কি বুঝি তার একটা যদি আমরা সার্বিক বা সামগ্রিক একটা ধারণা লাভ করতে চাই, তাহলে কিন্তু আমরা সার্বিক দিক আমরা দেখতে পাবো। এটা তোমরা লিখে নিতে পারো। পোস্ট পজিটিভিজম ইস এ সার্টেন pluralism. Post positivism is a certain pluralism which balance both positivist and interpretivist approaches. Positivist and interpretivist approaches. Stop. It focuses on Approaches এর পরে কি বললেন? researching issues. হ্যাঁ, শুনতে পেলাম না, বলো। Approaches এর পরে কি বললেন? ওটা বুঝতে পারলাম না স্যার। অ্যাপ্রোচেস হয়েছে? হ্যাঁ স্যার। অ্যাপ্রোচেস এর পর লিখো it focuses on researching issues
It focuses on researching issues. It focuses on researching issues in the context of involving experiences. Researching issues in the context of involving experiences of the majority, experiences of the majority, and announcing the result, announcing the result of what the majority says, results of what the majority says is acceptable. What the majority says is acceptable. Stop. এটা ছিল পোস্ট পজিটিভিজমের উল্লেখ্য বিষয়সমূহ। তবে এখানে আমাদের মাথায় রাখতে হবে পোস্ট পজিটিভিজমে কোন কোন বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে আমাদের কয়েকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে। পোস্ট যে বিষয়গুলো কোয়ালিটেটিভ, সাবজেক্টিভ, লিখে নিতে পারো এগুলো। ইন্ডাকটিভ, কোয়ালিটেটিভ, সাবজেক্টিভ, এটসেট্রা। এটা কি বললেন? ইন্ডাস্ট্রিভ নাকি? এটসেট্রা। হ্যাঁ? স্যার ফার্স্টটা কি বললেন? বলো। ফার্স্টটা কি বললেন কোয়ালিটেটিভ এর আগেরটা? ইন্ডাকটিভ। ওকে স্যার। INDU ইন্ডাকটিভ, INDUCTIV, ইন্ডাকটিভ, কোয়ালিটেটিভ, সাবজেক্টিভ, এটসেট্রা। তো এই সমস্ত বিষয়গুলো পোস্ট পজিটিভিজম। তো পোস্ট পজিটিভিজম যেমন দুটো মধ্যে আমরা কম্পারিজনে আসছি। পজিটিভিজমে কি বলা হচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি বা যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে অনুষঙ্গ করা হয়ে থাকে বা যে আনুষঙ্গিক যে পদ্ধতিটা থাকে সেটা হচ্ছে পজিটিভিজম। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? না, এর মধ্যে বাস্তবতা থাকবে, বিজ্ঞানের প্রভাব থাকবে, এর মধ্যে ডিডাকটিভনেস থাকবে, এই সমস্ত বিষয়গুলো, অবজেক্টিভিটি থাকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পজিটিভিজমটা তৈরি হচ্ছে। আর পোস্ট পজিটিভিজমে বিয়ন্ড দ্য সায়েন্স, ভালোভাবে মাথায় রাখো, বিয়ন্ড দ্য সায়েন্স অর্থাৎ সায়েন্সটাকে স্বীকার করছে এবং তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য বা আদার্স বিষয়গুলো রয়েছে, বিষয়গুলোকেও কিন্তু সমানভাবে গ্রহণ করা হচ্ছে। যেমন বিশ্বাস, অর্থাৎ আমরা এমন অনেক কিছু দেখতে পাই, যেমন ভগবানের উপর বিশ্বাস, বিলিভ সিস্টেম। এইটা কি হয়, এটা অনেকে প্রমাণ করতে পারে না যে ভগবান আছে কি নেই, এটা তোমরা সকলেই জানো। তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা পোস্ট পজিটিভিজমের যে ধারণা, সেই ধারণাটাকে কিন্তু আমরা লাভ করতে পারি। এই বিলিভ সিস্টেম, এই যে কনসেপ্ট, এই সমস্ত বিষয়গুলো পোস্ট পজিটিভিজমের মধ্যে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এখানে সায়েন্সটাকে স্বীকার করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো, অর্থাৎ বিয়ন্ড দ্য সায়েন্স যে বিষয়গুলো থাকছে, সেই বিষয়গুলোকেও সমানভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা সেগুলোকেও কিন্তু সমানভাবে স্বীকার করা হচ্ছে এই পোস্ট পজিটিভিজম বিষয়ের মধ্যে। তাহলে সম্পূর্ণ বা সমগ্র বিষয়টা আমাদের আলোচনা হলো পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম সম্পর্কে। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা যদি কিছু জানার থাকে, তাহলে এবার তোমরা বলতে পারো। Is there any query or question? কারো কিছু জিজ্ঞাসা রয়েছে? না স্যার।
ওকে। ঠিক আছে। আমাদের তাহলে এই পোরশনের বিষয়বস্তুটা এখানে আলোচনা আপাতত শেষ হলো। এরপর আমাদের নেক্সট টপিক রয়েছে স্টেপস অফ রিসার্চ। আমাদের যে রিসার্চ মিনিং, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, তার সঙ্গে, সঙ্গে মেথডস অফ রিসার্চ এই সমস্তগুলো আলোচনা শেষ হলো। এবার আমাদের স্টেপস অফ রিসার্চ গুলো রয়েছে সেগুলো আমাদের জানা হবে। স্টেপস অফ রিসার্চ এর পর থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, ফরম্যাট অফ ডায়ালগ রেফারেন্সিং এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। তারপর অ্যাপ্লিকেশনস অফ আইসিটি ইন রিসার্চ, রিসার্চ এথিক্স এই সমস্ত বিষয়গুলো ধীরে, ধীরে আলোচনা হবে। ঠিক আছে? আর এই বিষয়টাকে তোমরা একটু ব্রিফে দেখবে বাড়িতে। যদি কোনো রকম কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে বলবে নেক্সট ক্লাসে। এটা সলভ করে দেয়া হবে। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।